আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। ভালো আছো আশা করছি। তোমাদের কাউসার ভাই তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বাংলায়। বাংলাতে আজকে তোমাদের সাথে আলোচনা হবে হচ্ছে তোমাদের লেকচার 7, বাংলা মাস্টার ক্লাস, বাংলা প্রথম পত্র, লেকচার 7 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমরা দেখি এখানে কি কি পড়তে যাচ্ছি। আমরা পড়তে যাচ্ছি বিলাসী আর তাহারই পরে মনে। বিলাসী তোমরা মনে হয় কয়েকবার করে পড়ছো, কারণ হচ্ছে এটা রোমান্টিক জিনিস, ঠিক না? এখানে প্রেমের কথাবার্তা আছে এবং আমি তোমাদের সাথে বিলাসীর সাথে হচ্ছে তাহারই পরে মনে একসাথে আলোচনা করব, কারণ দুটোই একই ফ্লেভারের জিনিস। দোকানে প্রেমের বিষয় আছে, দোকানে মানুষের রোমান্সের ইয়ে আছে, অস্তিত্ব আছে, উপস্থিতি আছে। দুটাই মনের সাথে গভীর সম্পর্ক রাখে, মানে দুটার মধ্যেই প্রেম আছে আর কি। বিলাসী তো একেবারে মাখো মাখো প্রেম অবস্থা, তাই না? তো আজকে আলোচনা হবে বিলাসী এবং তাহারই পরে মনে, প্যারালাল একসাথে আমরা পড়বো। তো বিলাসী এবং হৈমন্তী আমাদের সময়, বিলাসীও ছিল, আজও ইন্টারমিডিয়েটে ছিলাম যখন আমরা ইন্টারে পরীক্ষা দিই, তখন বিলাসী ও হৈমন্তী দুটো গল্প ছিল। হৈমন্তী ছিল রবীন্দ্রনাথের, আর বিলাসী তো শরৎ বাবুর। তো হৈমন্তীও ছিল প্রেমের, বিলাসীও ছিল প্রেমের। আমরা বিলাসী ও হৈমন্তী খুব পড়তাম, বারবার পড়তাম। এগুলোতে আমাদের কোনো ইয়ে ছিল না, ক্লান্তি ছিল না। ইনফ্যাক্ট তোমরা জানো কি না, এখন যেটা অপরিচিতা তোমাদের এইচএসসি তে, তোমার হচ্ছে হৈমন্তীর জায়গায় যেটা দিছে, এর থেকেও মানে আরো হাই লেভেলের প্রেমের গল্প হচ্ছে হৈমন্তী। হ্যাঁ, অপরিচিতও খুব দারুণ, কিন্তু হৈমন্তী বেশি আলোচিত অপরিচিতার তুলনায়। এটা জায়গায় ছিল, তোমরা হয়তো জানো না, তোমরা চাইলে পড়ে নিতে পারো উইকিপিডিয়া থেকে অথবা গল্পগুচ্ছ থেকে। অপরিচিতা তো আছে, তোমার হচ্ছে ওইটা পড়তে পারো, হৈমন্তী পড়তে পারো। তা আমাদের সময় আমরা হৈমন্তী বিলাসী পড়ে কোনোদিন ক্লান্ত হইতাম না, এখনো হই না। তোমরা নিশ্চয়ই বিলাসী পড়ো। তো চলো আমরা শুরু করি, বিলাসী নিয়ে কথাবার্তা বলি। তার আগে শরৎবাবু সম্পর্কে না জানলেই নয়, এবং বিলাসী থেকে প্রশ্ন কেমন আসছে দেখি একটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতে প্রশ্ন আসছে 22-23 সেশনে, একটু খেয়াল করবা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতে 12-13 অনেক আগে, ঢাবির গতে 13-14, ঢাবির ঘতে 19-20, জিএস 3 তে ক খ গ সবকটাতেই আসছে 21-22-23 এই সেশন গুলাতে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক, রাবির গ, রাবির ঘতে আসছে, চিরাং বিশ্ববিদ্যালয়ের ক খ ঘ। মানে আহ রেনাউন্ড সবগুলো ইউনিভার্সিটিতে কম বেশি এখান থেকে প্রশ্ন আসছে। সুতরাং চলো আমরা বিলাসী নিয়ে একটু শুরু করি, কি অবস্থা এখানে আছে একটু দেখি না। প্রথমে যদি শরৎবাবু সম্পর্কে জানি, শরৎবাবুকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী কেন বলা হয়, এটার ব্যাখ্যা নিশ্চয়ই তোমাদের খুব ডিটেল দিতে হবে না। আজ পর্যন্ত বাংলা সাহিত্যে যত গদ্য রচয়িতা এসেছেন, গদ্য সাহিত্যে যত বড় বড় সাহিত্যিক আছেন, তাদের মধ্যে সব থেকে পপুলার মানুষ তিনি। এখন পর্যন্ত যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যে সব থেকে বেশি পঠিত কে, কথা সাহিত্যে যদি বলা হয়, গদ্যে, উপন্যাসে, গল্পে সব থেকে বেশি পঠিত কার বই সব থেকে বেশি পড়া হয়েছে, উত্তর হবে শরৎচন্দ্র। কেন? কারণ শরতের বই, শরতের উপন্যাস, শরতের গল্প টুকটাক না পড়ে ইন্টারমিডিয়েট বা এইচএসসি অথবা অনার্স পাশ করে ফেলছে এমন তুমি পাবা না। এই জন্য বললাম শরৎ সব থেকে বেশি পঠিত। হ্যাঁ, যদি স্পেসিফিকেশন দেয়া হয় যে 71 সালের পরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের কোন রাইটারের বই সব থেকে বেশি পড়া হয়েছে, তখন উত্তর হতে পারে হুমায়ুন আহমেদ। কিন্তু তুমি যদি এই জায়গাটা দেখো যে আমাদের সাহিত্যে এখন পর্যন্ত গদ্যে সব থেকে বেশি পঠিত কে, উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই জায়গাটা মাথায় রাখবা। তারপরে আসো জন্মস্থান, জন্ম মৃত্যু, পিতা মাতা একটু খেয়াল করে দেখি। জন্মস্থান পশ্চিমবাংলার হুগলি জেলার দেবানন্দপুর, জন্ম মৃত্যু 15 সেপ্টেম্বর 1876, 16 জানুয়ারি 1938 কলকাতা, এবং পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। আর 15 সেপ্টেম্বর 1876 তিনি জন্মেছেন হচ্ছে হুগলির দেবানন্দপুরে। হ্যাঁ, ওই যে উপরে বলা আছে হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন তিনি। এরপরে আসো, ওনার ছদ্মনাম মনিলা দেবী, ডাকনাম ছিল নেড়া, ডাকনাম ছিল এটা এই গল্প থেকে নেওয়া হয়েছে নামটা। এখন প্রশ্ন যদি আসে, আসবে এখান থেকে, অনিলা দেবী থেকে আসবে। কেন অনিলা দেবী থেকে আসবে শোনো। কবি সাহিত্যিকরা ছদ্মনাম নেন দুইটা কারণে। 1 নম্বর কারণ, কোনো কারণ নাই, এমনি হুদাই। আর 2 নম্বর কারণ, পরিবেশ পরিস্থিতি সময় সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে তারা ছদ্মনাম গ্রহণ করেন। কিরকম? এই অনিলা দেবী শরৎবাবু নিয়েছিলেন নারীর মূল্য প্রবন্ধটা প্রকাশ করার সময়। ওনার একটা প্রবন্ধ আছে, নাম হচ্ছে নারীর মূল্য।
এই নারীর মূল্য তিনি প্রকাশ করেছিলেন অনিলা দেবীর নাম দিয়ে। অনিলা দেবী মূলত ওনার এক বড় বোনের নাম, দিদির নাম অনিলা। তো নারীর মূল্য প্রবন্ধের মধ্যে শরৎবাবু মেয়েদের পক্ষে খুব জোরালো বক্তব্য রাখছেন, স্বাভাবিক, প্রবন্ধের নাম দেখে বুঝতে পারতেছো। তো এখন শরৎ ভয় পাইছিলেন যে ওই সমাজটা এত বেশি পুরুষতান্ত্রিক, এত বেশি পুরুষ ঘেঁষা, এত বেশি নারীদেরকে তখন অবদমিত করে রাখা হয়েছিল, মেয়েরা এমন ভাবে তোমার সমাজে বিবেচিত হইতো, একটা পুরুষ মেয়েদের পক্ষে এমন জোরালো বক্তব্য দিছে, এটা হয়তোবা অনেকে মানবে না, সহজভাবে নিবে না। এটা কেমনে সম্ভব? বুঝতে পারছো ব্যাপারটা? হতে পারে এই কারণে শরৎ বাবু নিজের নাম গোপন করে ওনার বোনের নামে প্রকাশ করেছেন। এখন একটা মহিলা মহিলাদের পক্ষে বড় বড় কথা বলতেই পারে, শক্তিশালী বক্তব্য দিতেই পারে, এটা দোষের কিছু না, খুবই সিম্পল। অথবা ধরো মহিলারা খুব বেশি ইন্সপায়ার্ড হবে যে আমাদের থেকেও এখন লেখালেখিতে আসছে, দুটোর যে কোনো কারণে হতে পারে শরৎ বাবুর এই নাম নেওয়ার পিছনে। যেমন তুমি শামসুর রহমানের মাজলুম আদিব ছদ্মনাম নেওয়া, 71 সালে উনি প্রচুর মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা পত্রিকায় ছাপাইছেন মজলুম আদিব নাম দিয়ে। কারণ তখন যদি উনি নিজের নামে প্রকাশ করতেন, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তার উপরে কি অত্যাচার, নাম তো একটু চিন্তা করলে বুঝতে পারবা, তাই না? এই জন্য তিনি মজলুম আদিব ছদ্মনামে প্রকাশ করতেন, এই ছিল ব্যাপার। এরপরে আসো, প্রথম প্রকাশিত গল্প হচ্ছে মন্দির। এই মন্দির গল্পটা কুন্তলিন পুরস্কার পাওয়া। কুন্তলিন এটা পুরস্কারের নাম। এটা, এই মন্দির পাইছিল সেই কুন্তলিন পুরস্কার। ওকে। তারপরে আসো বিখ্যাত উপন্যাস দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। এগুলো তার বিখ্যাত উপন্যাস। ওনার সবই উপন্যাস বিখ্যাত। এখন যদি আমারে বলো ভাইয়া আমি একটা পড়তে চাই যেটা দিয়ে আমি শুরু করতে চাই, মানে এর মধ্যে আমি শুরু করবো কি দেবদাস দিয়ে না পল্লী সমাজ না শ্রীকান্ত, আমি বলবো সবসময়, আমি বলবো পল্লী সমাজ দিয়ে শুরু করবা। যদি শরৎ পড়তে চাও পল্লী সমাজ দিয়ে শুরু করো, বেটার হবে। দেবদাস সবাই বুঝবা না, বোঝার মতো বয়স হয় নাই, একটু বড় হইলে দেবদাস পড়ো, এখন দরকার নাই। দেবদাস খুব অ্যাডাল্ট উপন্যাস, সেটা আমি বলছি না, অ্যাডাল্ট না, এটা অ্যাডাল্টের জন্য বলছি না, এটা বোঝার জন্য যে চিন্তা ভাবনা লাগে, এটা একটু বড় হও তারপরে পড়ো। আর পল্লী সমাজ নিঃসন্দেহে। এবং এখন যদি প্রশ্ন করি যে শরতের শ্রেষ্ঠ বই কোনটা, তোমরা হয়তো বলবা দেবদাস। না, শরতের শ্রেষ্ঠ বই হচ্ছে শ্রীকান্ত। এই শ্রীকান্ত হচ্ছে তার লেখা শ্রেষ্ঠ গ্রন্থ, হচ্ছে শ্রীকান্ত, এটা মাথায় রেখো। এরপরে গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। এরপর প্রথম পুরস্কার কুন্তলিন বলছিলাম, উৎসর্গিত গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটক উৎসর্গ করেন শরৎ বাবুকে। সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন 24 বছর বয়সে, গিয়েছিলেন বর্মা মুল্লুকে, বা তোমার হচ্ছে মিয়ানমারে। ওই সন্ন্যাসী হয়ে তখন মিয়ানমারে চলে গেছিলেন, তিনি বেশ কিছুদিন সেখানে ছিলেন, তারপরে আবার ফিরছিলেন কলকাতায়। এরপরে দেখো তার পেশা, পরবর্তী তার পেশা ছিল লেখক, লেখালেখি করা। প্রকাশিত উপন্যাস বড় দিদি থেকে শুরু করে শেষের পরিচয় পর্যন্ত যা দেখতেছো সব। এখন তোমাদেরকে আমি ওই সময়কার কম বেশি আশেপাশের কিছু বড় বড় মানুষের নাম এবং তাদের ব্যক্তিত্ব, তাদের কাজের সাথে পরিচয় করায় দিই। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম বড় বড় মানুষকে যদি একসাথে তুমি গোনো, মাইকেল তো আর হিন্দু ছিলেন না, পরে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, তো জন্মেছিলেন তো ব্রাহ্মণের পরিবারে, তাই না? তো আমি মাইকেলকে বাদ দিলাম, যেহেতু তিনি শেষে খ্রিস্টান হয়ে গেছেন। হিন্দুদের মধ্যে যদি ধরি, আবার ধরলে এখানে আবার ভেজাল লাগবে, কারণ রবীন্দ্রনাথ এবং রাজা রামমোহন রায় হিন্দু ছিলেন না, তারা ছিলেন ব্রাহ্ম ধর্মের। তো আমরা যেহেতু হিন্দু জানি, সেভাবেই আমরা আগাই। তো দেখো, রাজা রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিম এবং শরৎচন্দ্র, এই পাঁচটা নামের মধ্যে যদি প্রশ্ন করা হয় তাদের মধ্যে সব থেকে প্রতিভাবান মানুষ কে ছিলেন, ট্যালেন্টেড পার্সন কে, উত্তর হবে রবীন্দ্রনাথ। যদি প্রশ্ন করা হয় তাদের মধ্যে সব থেকে ভালো মন মানসিকতা, সব থেকে উচ্চ ব্যক্তিত্বের মানুষ কে ছিলেন, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখো বিদ্যাসাগর ব্যক্তিত্বের দিক থেকে সবার মধ্যে থেকে উঁচু, এখানে যে নাম আমি বলছি। আর মেধা, জ্ঞান, ট্যালেন্টের দিক থেকে রবীন্দ্রনাথ সব থেকে উঁচু। এখন বঙ্কিম এবং শরৎকে অনেকে পাশাপাশি কল্পনা করতে ভালোবাসে, যে বাংলা সাহিত্য উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিম আর শরৎ বিশাল বড় বড় দুইটা ব্র্যান্ড, একেবারে পোস্টার বয় বলতে পারো। তো সেক্ষেত্রে আসলে কে বড় কে ছোট কে কেমন, দেখো উপন্যাস সাহিত্যে যদি বলি, সার্থক উপন্যাসের জনক বঙ্কিম, এতে কোনো সন্দেহ নাই। বঙ্কিম শরৎবাবু থেকে অনেক সিনিয়র। বঙ্কিম 1838 সালে জন্মাইছেন, শরৎ জন্মাইছেন 1876 সালে, ডেফিনেটলি সে অনেক সিনিয়র।
এবং বঙ্কিমের হাত দিয়ে উপন্যাস শুরু হয়েছে দুর্গেশ নন্দিনীর মাধ্যমে। উপন্যাস যে সাহিত্যের একটা অংশ, একটা বিষয়, এটা বঙ্কিম সবাইকে চিনেছেন, দ্যাটস ইট। কিন্তু ঔপন্যাসিক হিসেবে তুমি যদি মূল্যায়ন করো, শরৎ অনেক বড় ঔপন্যাসিক, এটা এক নম্বর। দ্বিতীয়ত, বঙ্কিম আর শরতের মধ্যে যদি আরেকটা দিকের একটু মানসিক দিক যদি তুমি বিবেচনা করো, তাহলে মনে রাখো এই বঙ্কিম কিছুটা প্রতিক্রিয়াশীল। সেই জায়গায় শরৎবাবু অনেক প্রগতিশীল। এই প্রগতিশীল প্রতিক্রিয়াশীলের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? সমাজ সংস্কার, ধর্মীয় গোঁড়ামি, তারপরে অন্ধত্ব, এইসব দ্বারা যদি প্রভাবিত হয় তখন তারে প্রতিক্রিয়াশীল বলা হয়। আর যদি গোঁড়ামির ঊর্ধ্বে উঠে আধুনিক, মানবিক, সুন্দর, গোছানো চিন্তা ভাবনা করে, তখন তাকে প্রগতিশীল বলা হয়। অর্থাৎ প্রগতিশীলের মধ্যে মডার্নিটি আছে, হ্যাঁ, এটা একটা মডার্ন চিন্তা ভাবনা, এটার মধ্যে একটা আধুনিকতা আছে, এটার মধ্যে একটা মানবিক সৌন্দর্য এবং চেতনার বোধ আছে, যেটা প্রতিক্রিয়াশীলতার মধ্যে নাই। আমি তোমার উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। তুমি যদি বঙ্কিমের লেখাগুলো পড়ো তাহলে দেখবা বংশগতভাবে শরৎ এবং বঙ্কিম দুজনে ব্রাহ্মণের ছেলে ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুজনেই তো চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, ব্রাহ্মণের ছেলে। তো বংশীয় ব্যাপারটা শরতের লেখার মধ্যে নাই, বঙ্কিমের লেখার মধ্যে আছে। এক, সমাজের উঁচু নিচুর বিভাদ, কি বলে বিভাজন আর কি, সরি, উঁচু নিচুর যে বিভাজন, তাদের মধ্যে যে ডিভাইডেশনটা, এটাকে কমায় নিয়া সমাজকে এটা সাম্যের জায়গায় আনার স্বপ্ন দেখেছিলেন শরৎ। তার অভাগের স্বর্গ সব থেকে বড় প্রমাণ। কিন্তু বঙ্কিম কিছুটা নাকুচু স্বভাবের ছিলেন, বংশগৌরব, আভিজাত্য, এসব দিয়ে তিনি কিছু কিছু জায়গায় চালিত হয়েছেন। হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের হিন্দু হিসেবে তার মধ্যে একটা নাক নাক সিটকানো স্বভাব, এবং মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখার মধ্যে হেয় করা, সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, সতীদাহের সময় মেয়েকে যা জামার চিতার মধ্যে পুড়ায় ফেলা, এই জাতীয় আশ্চর্য সব সংস্কারের পক্ষে কথা বলে গেছেন বঙ্কিম। যেখানে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ওনারা আধুনিক ভারত, আধুনিক সোসাইটি গড়ার জন্য চেষ্টা করছেন, সেখানে ধর্মীয় গোঁড়ামি এবং ব্রাহ্মণত্বের কিছুটা প্রকাশ দেখেছেন বিভিন্ন লেখায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন কাজের দ্বারা বঙ্কিম। বুঝতে পারছি? বিদ্যাসাগর এবং বঙ্কিম অনেক সমসাময়িক। বিদ্যাসাগর একটু সিনিয়র, 18 বছরের বড়। বিদ্যাসাগর 1820 সালে জন্মাইছেন, বঙ্কিম জন্মাইছেন 1838 সালে। তো বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করার জন্য ব্যাপক চেষ্টা করে যাচ্ছেন, তখন বঙ্কিম তার বিরোধিতা করছেন। কথা বুঝাইতে পারলাম কি? সো দুজনের মধ্যে যদি তুমি মানসিক দিক থেকে কম্পেয়ার করো, তাহলে শরৎ অনেক আধুনিক, বঙ্কিম যথেষ্ট গোঁড়া। এটাই তার লেখা, তার কাজের দ্বারা প্রমাণ আছে। তো তোমাদের এই পাঁচজন মানুষ, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, এই পাঁচজন মানুষের মধ্যে শিখিয়ে দিলাম। যদি প্রশ্ন হয় জ্ঞানের দিক থেকে উঁচুকে, রবীন্দ্রনাথ। যদি প্রশ্ন হয় ব্যক্তিত্বের দিক থেকে উঁচুকে, বিদ্যাসাগর। এমনকি রবীন্দ্রনাথের থেকেও তার ব্যক্তিত্ব উঁচু মানের ছিল। হ্যাঁ, এটাই সত্যি কথা। বিদ্যাসাগর নিয়ে অন্যদিনে আলোচনা হবে না, যদি সময় পাই, সুযোগ পাই, বিদ্যাসাগরের টপিক থাকে, নাহলে সম্ভব না। আজকে সেদিকে যাচ্ছি না। দেখো, পেশা লেখক এবং প্রকাশিত উপন্যাস, বড়দিদি থেকে শুরু করে একেবারে শেষের পরিচয় পর্যন্ত তোমার যা খুশি সব মনে রেখে দাও। এখন যদি বলো ভাই আমার সিলেকশন করে দেন, কমাই দেন, তো কমাই দেন হলে কিছু কমাই দিব। বড় দিদি, বিরাজ বউ, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, দত্তা, তারপরে গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, এরপরে হচ্ছে শেষ প্রশ্ন। এই তো, এগুলো একটু মাথায় রেখো। এরপরে প্রকাশিত নাটক ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়, এগুলো তার লেখা নাটক, উনি নাটকও লিখেছেন। ওকে, তারপরে চলো আমরা যাব হচ্ছে গল্পে। রামের সুমতি, পরিণীতা থেকে শুরু করে পরেশ, নরেশ, অনুরাধা, যা আছে এখন তুমি এখান থেকে তোমার তোমার মতো করে পড়ো, এগুলা বাদ দিও না। তবে পরীক্ষায় দেওয়ার জন্য, পরীক্ষা আসার ক্ষেত্রে এই অভাগী স্বর্গটা মাথায় রাখো, যেহেতু এটা তোমাদের একটা একাডেমিক স্টোরি, 1926 সালে লেখা। বিলাসিত তোমাদের টপিকই। আর এখান থেকে বিন্দুর ছেলের কথা মাথায় রাখো। বাস, এখান থেকে মনে রাখো মহেশ।
এই মহেশ আগে 9-10 পাঠ্য ছিল, এখন তোমাদের যেমন পাঠ্য হচ্ছে অভাগীর স্বর্গ, আগে পাঠ্য ছিল মহেশ। অভাগীর স্বর্গে যেমন দেখাইছে একটা ছেলে কাঙালি, তার মা অভাগী মারা গেছে, তারা দুলের বংশধর, মানে বংশগত দিক থেকে নম্রশূদ্র শ্রেণীর, এবং তার মাকে সে কাঠে পুরাইতে পারে নাই, শেষমেশ নদীর চড়ায় মুখে আগুন দিয়া ইয়ে করে তারপরে পুঁতে ফেলা হয়েছে। আলটিমেটলি এটাই তারা করছিল। মহেশের মধ্যে দেখানো হয়েছে একটা মুসলমান লোক, তার নাম হচ্ছে গফুর। গফুরের একটা গরু ছিল, একটা ষাঁড় ছিল, ওই ষাঁড়ের নাম রাখছিল গফুরের মহেশ। গফুর গরিব হইলেও গরুটাকে খুব ভালোবাসতো, পছন্দ করতো, এমনকি কখনো কখনো সে নিজের খাবার বাঁচায় ওই গরুকে খাওয়াইছে। হিন্দুর গ্রাম, ওখানে গরুটা না খায় মরে গেলে মহেশকে যদি গফুর বাঁচায় রাখতে না পারে, অভাবী মানুষ সে, তার শাস্তির মুখোমুখি হবে, এটা সত্য। কিন্তু হিন্দুরা ওই গরুকে খাওয়ানোর জন্য আবার খড় পর্যন্ত দিবে না, ধারও দেয় নাই। গফুর বলছে ধার দাও, আমি শোধ করে দেবো, কিন্তু ধারও দিবে না, আবার গরু মরলে সমস্যা আছে। সে মহেশ পেটের ক্ষুধায় এক সময় আমরা দেখি দড়ি ছিঁড়ে গিয়ে জমিদারের বাড়িতে ঢুকে ফুল বাগান নষ্ট করবে। গফুরকে বারবার ধরে ধরে বিচার করা হয় এই কারণে, কেন তার মহেশ ফুল বাগান নষ্ট করলো। শেষে গফুর মন খারাপ করে আইসা রাতের বেলা মহেশকে মাথার মধ্যে বাড়ি দিয়া, লাঙলের ফাল দিয়ে বাড়ি দিলে মহেশ মারা যায়। গরুটাকে গফুর মাইরা ফেলে, রাগের মাথায় বাড়ি দিলে গরুটা মারা যায়। তার আদরের গরু, কিন্তু সন্তানের মতো করে আদর করতো গরুটাকে সে। তো গরুটা মারা গেলে তখন মহেশের 8-9 বছরের ছেলে, একটা মেয়ে আছে নাম আমিনা, আমিনাকে নিয়ে গফুর রাতের অন্ধকারে গ্রাম ত্যাগ করে চলে যায় অনেক দূরে একটা চটকলে কাজ করার জন্য। পাটের বস্তার একটা কারখানাতে কাজ করার জন্য মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম থেকে সে পালায়া চলে যায়। এখানে গিয়ে গল্প শেষ হয়ে যাবে। কারণ যদি ওরা আবার জানতে পারে সে গোহত্যা করছে, গোহত্যা তো মহাপাপ হিন্দু মতে, এখন মহেশকে বা ওই গরুটাকে মেরে ফেলাইছে গফুর, এটা যদি আবার জমিদারের লোকজন জানে, যেহেতু হিন্দুদের গ্রাম, বেশিরভাগ মানুষ সেখানে হিন্দু, তার আবার বিচার হবে, তারা আবার ওই জায়গায় ধরবে। কি আজব একটা সিস্টেম! সে লোক বলতেছে আমি গরিব, খাওয়া রাখতে পারতাছি না, আমাকে ধার দাও কিছু খড়, আমি সিজনের শেষে আবার খড় পেলে দিয়ে দেবো, সেটা দিবে না। কিন্তু গরু মরলে আবার বিচার হবে। সেই গরু দড়ি ছিঁড়ে গিয়া পেটের ক্ষুধায় কিছু ফুল বাগানে ঢুকে গাছ নষ্ট করছে, তার জন্য আবার তার মালিককে নিয়ে ওখানে ইচ্ছা মতো বিচারও করছে। এই হলো সিস্টেম, এই অসাম্যের, এই বৈষম্যের, এই ফালতু সিস্টেমের একটা প্রতিচ্ছবি এই মহেশ গল্পে বাবা। ওইটা পড়লে চোখ দিয়ে জল আসার মতো, খুব টাচি ওই গল্পটা, আমাদের সময় ছিল, অত্যন্ত পপুলার। এই জিনিসগুলো মাথায় রেখে, যেগুলো যেহেতু এগুলো একাডেমিক টপিক, কোনো না কোনো দিক থেকে যদি একাডেমিক টপিক হয়, এগুলোর প্রতি একটু গুরুত্ব দিয়ে দেখবা। এরপরে প্রকাশিত প্রবন্ধ, নারীর মূল্য থেকে শুরু করে যা আছে সব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু প্রাবন্ধিক হিসেবে তার খুব বেশি পরিচিতি নাই, এই জন্য অত না। এরপরে সাহিত্য কর্মী স্বীকৃতি 23 সালে তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে পাইছেন জগত্তারিণী পদক, স্বর্ণ পদক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 36 সালে মইরা যাওয়ার মাত্র 2 বছর আগে সম্মানসূচক ডিলিট পাইছেন। ডিলিট মানে ডক্টর অফ লিটারেচার, এই উপাধি পাইছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, আসো আমরা বিলাসে নিয়ে আলোচনা করি। তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা না, সামনে তো তোমরা বোর্ড দেবা না, যে বোর্ডের পরীক্ষা দিব ভাইয়া সৃজনশীল শিখান, এটা তো আর দরকার হবে না। বিলাসী থেকে কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, বা ঘটনাগুলো কি, কোন কথা দিয়ে কি বুঝাইছে, কেন বলছে, এগুলো ভাইয়া তোমাদের ব্যাখ্যা করে দেবো, আলোচনা করে দিব, তাইলেই তুমি বুঝতে পারবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। ক্রোশ একটা পরিমাপের একক, 2 ক্রোশে ধরো কিলোমিটার ধরলে প্রায় 4 কিলোর মতো হয়ে যাবে, 4-5 কিলো এরকম। কার বাগানে আম পাখিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল আহ এই পাকিলো বলিয়া। ও, কিলোমিটার যদি ধরি, দেখো, যাইতে 2 ক্রোশ, আইতে 2 ক্রোশ, না যাওয়া আসা 2 2 4 ক্রোশ, 4 ক্রোশে প্রায় 8 মাইল। 8 মাইল মানে হচ্ছে কিলোমিটারে ধরলে প্রায় 13-14 কিলো। অর্থাৎ যাওয়ার সময় ধরো 6 কিলোর বেশি হাইটা স্কুলে যায়, আসার সময় 6 কিলোর বেশি হাইটা আসে। এই কিলো দিয়ে বুঝাই দিলাম সহজে। তো কার বাগানে আম পাকতেছে, বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠালি পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচের ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মিতে কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এসব খবর লইতেই সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কাটকার রাজধানীর নাম কি, এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না।
মানে কামের জায়গায় নাই, আকাম করে বেড়ায়, এক কথায় বুঝছো? মানে হচ্ছে ওই সময়টার শিক্ষার যে পদ্ধতি ছিল, শিক্ষার যে পরিবেশ ছিল, গ্রামের ছেলেরা কেমন শিক্ষা গ্রহণ করছে বা কেমন শিক্ষা দীক্ষা তখন দেয়া হইতো, সেগুলো একটু বুঝাইছি আর কি। স্কুলে যাওয়া আসার পথে কার গাছ থেকে কলা চুরি করলে কোনো সমস্যা নাই, কার ঝোপের মধ্যে আনারস পাকছে, রং ধরছে, কার বাগান থেকে খেজুর মেথি কাইটা ফেলাইলে ধরা পড়ার সম্ভাবনা কম, এসবের কুকর্ম করতে করতে খবর লইতে লইতে সময় যায়। হ্যাঁ, বাচ্চাকালে কম বেশি দুই একটা দুষ্টামি সবাই করে, আমরাও করছি, কিন্তু এটা বেশি বেশি না। বোঝো না, স্কুলে কোনোদিন সে পড়ে নাই বর্ষাকালে কাদার উপর দিয়া, শীতের সময় ধোলার সাগর সাগর দিয়া বা কি বলে সাঁতার দিয়ে স্কুল ঘর করে, কিন্তু পড়ার দিকে মন নেই। আমি নস্টালজিক হয়ে গেছি, আমার সময়ও এরকম আমরা করেছি কম বেশি। আমাদের সময় পেলা নামে একটা ফল ছিল, পেলা, এটা তোমাদের সাথে ভাই শেয়ার করি। পেলা, আমরা পেলা বলতাম। এখন কিতাবের নাম কি আমি বলতে পারবো না, আমি দুঃখিত। বড় এর মতো এরকম, হ্যাঁ। এই যে কদিন আগে দেখলাম বাইরে বেচতেছে, এখন তো শীতকাল, ডিসেম্বর মাস, এরকম তোমার কিছুটা কালচে টাইপের কালার, পাকলে বড় যে বড় এটা আছে, আমলকি আছে যে একটু বড় সাইজের যে আমলকিটা, ওরকম আমলকির মতো দেখবা বাইরে বিক্রি করে দোকানদারেরা, এই 5টা 6টা দিয়ে 10 টাকা নিয়ে নেয়। কেজি তো অনেক দাম, গাছটার মধ্যে কাটা আছে। এবং এটা ধুয়া এরকম করলে নরম হয়, মুখে দিয়ে খাইলে দেখবা ওই ঠোঁট মুখ টুক কালার হয়ে যায়, লাল হয়ে যায় বা এরকম গাঢ় কালার হয়। আমরা এটাকে পেলা বলতাম, ঢাকা মনে হয় পেলা বা পেলা কিছু একটা বলে। আমাদের প্রাইমারি স্কুলটা যেখানে ছিল সেখান থেকে কিছু দূরে এটা বেশ বড় ঘন জঙ্গলের মতো ছিল, প্রচুর গাছ ওই জায়গায়, বলতে পারো জঙ্গলের মতো পরিত্যক্ত। তো ওইখানে এই পেলা গাছ ছিল বেশ কয়েকটা। তো স্কুলের লেজার পিরিয়ডে 2টার দিকে আমরা তখন ওখানে যাইতাম পেলা আনতে। কখনো কখনো স্কুল পালায় চলে আসতাম, আইসা ইচ্ছা মতো পেলা পারতাম, 5 7 জন মিলে যাইতাম, ধাক্কায় 2টারে তুলতাম, আমি গাছ উঠতে পারতাম না, ওই যে ধাক্কায় তুলতাম, ওরা পেলা পারতো, তারপরে আমরা খাইতাম। তো একদিন এরকম পেলা পারতে গেছি, আহ তখন আমরা তো 12টা থেকে স্কুল শুরু হইতো, 3 পরে তো প্রাইমারিতে 12টার পরেই হয়, মুরব্বি হয়ে গেল, 12 থেকে 4টা, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, আর এটা 2টার দিকে তখন লেজার পড়তো, আধা ঘন্টা। তো লেজার পিরিয়ডে আমরা সুন্দর চলে গেছি, গিয়ে তারপরে প্যারাডালা ইচ্ছা মতো পারতাছি খাইতেছি, ফিরতে ফিরতে দেরি হয়েছে। আয়সা দেখি আমাদের যে গণিত টিচার মুখলেস স্যার, এই স্যার হলো ক্লাসে ঢুকছে, এবং স্যারের সিস্টেম ছিল মাইরের বেত দিয়ে বাড়ি দিয়া স্যারের ধরে রাখতো চাপ দিয়া, হ্যাঁ, দিয়ে তুলে ফেলতো না, এই যে চাপ দিয়ে ধরে রাখতো। তো প্রাইমারির প্যান্ট কেমন হাঁটুর উপরে থাকে, ছোট প্যান্ট, নিচ তো খালি, বাইরে দিত হাঁটুর নিচটায়, হাঁটুর নিচে গোড়ালির উপরে যে একটু মোটা মাংস আছে ওই জায়গায় দিত। তো সুন্দর পেলা পায়রা নিয়ে খুব নায়কের বেশে আসছি, আসা দেখি স্যার ক্লাস নিতেছে, কারণ আমরা যারা গেছিলাম 5 7 জন, আমরা তো ভয়ে জড়ো সড়ো। আর পোলা পান্ত তখন প্রাইমারি লেভেলে বদমাইশ থাকে, কে কার নামে কিভাবে নালিশ করবে, কে কাকে ফাঁসাবে, এই ধান্দায় থাকতো সবাই। তারা মনে হয় ইচ্ছা মতো বুঝাইছে, যারা পেলা পারতে গেছে, আর নেতা যে আমি এটা তো স্যার জানে। আমি নিয়ে গেছি, পরে সুন্দর আমাদের ঢুকাইলো রুমে, ঢুকায় স্যার হলে হাতে ধরতো ইচ্ছা মতো এরকম করে, তারপরে দিয়ে এরকম করে চাপ দিয়ে ধরে রাখতো, প্রত্যেককে কয়েকটা করে লাগাইলো। পা লাল হয়ে গেল বাড়িতে যখন গেলাম, মনে আছে, এই প্যারা খাইতে গিয়া। তো আমরাও যে করি নাই এমন না, ওই জঙ্গলে আমরা পাখি ধরতে যাইতাম, টিয়া থাকতো তখন ওই জায়গায়, নানান কিছুই করছি, এগুলো শৈশব। কিন্তু এখানে যেটা দেখাইছে বিলাসী গল্পে, বিচ্ছিরি অবস্থা, পড়াশোনার ধারে কাছেই নাই। এবং এজন্য পরে দেখো সাইবেরিয়ার রাজধানীতে স্বর্ণ আছে না রূপা এটাই জানে না, কামস্কাটকার রাজধানীর নাম কি এটাও জানে না, কোনো কিছুতেই তাদের কোনো মনোযোগ নেই। কাজেই এক্সামিনের সময় এরেনকে জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তোগলক খা। এখন এডেন যে পার্সিয়ার বন্দর, এডেন তো হচ্ছে তোমার ইয়েমেনের বন্দর, পার্সিয়া মানে হচ্ছে ইরান, ইরানের বন্দরের নাম বন্দর আব্বাস এবং আবাদান, তাহলে উত্তর ভুল। হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তোগলক খা। ইতিহাসে, ভারতের ইতিহাসে তোগলক খা নামে কোনো মানুষই নেই, কাউকেই পাওয়া যায় না। আর হুমায়ুনের বাপের নাম তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং আজ 40-এর কোঠা পার হইয়েও দেখি, মানে বয়স 40+, ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপর প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি,
মাস্টারকে ঠ্যাঙানো উচিত। কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। মাস্টারকে ঠ্যাঙানো উচিত মানে পিড়ায় মাস্টারকে সোজা করে দেওয়া উচিত। ঠ্যাঙানো উচিত মানে মাস্টারকে পিড়ানো উচিত। মানে তারা পড়াশোনা জানে না, পরীক্ষা দিছে ভুলভাল, টিচার মার্ক কাটছে বা ফেল করছে, তারপরে আইসা প্ল্যান করে স্যারে পিড়াইবে। অথবা অনেক সময় বলে এমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। স্কুলেই যেমন না, এটা ভালো স্কুল না। থার্ড ক্লাসে কে পড়তো গো? থার্ড ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয়। তখন ফার্স্ট ক্লাস বলা হয়তো ক্লাস 10 কে, সেকেন্ড ক্লাস 9, থার্ড ক্লাস 8। থার্ড ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয়, অর্থাৎ নেরারা যখন 5-এ পড়তো তখন ওর মৃত্যুঞ্জয় 8-এ পড়তো। নেরারা যখন 8-এ পড়তো তখন ওর মৃত্যুঞ্জয় 8-এই পড়তো। মানে ও যে কোন কালে 8-এ উঠছে কেউ জানে না। প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় এক জায়গায় আছে। মানে দীর্ঘদিন আগে সে 8-এ উঠছে, ওখান থেকে আর সরতে পারে নাই। অসম্ভব বয়স, লাইক আদু ভাই। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, ওপরের আদালতের হুকুমে সে কথা পড়ে হইবে। ওই যে মৃত্যুঞ্জয়ের তো বাবা মা কেউ ছিল না, 20-25 বিঘার একটা আমের বাগান ছিল। এই আমের বাগানটা তার এক চাচা, এক খুড়া দখল করতে চাইতো। এবং মৃত্যুঞ্জয় যেহেতু বেঁচে আছে, সেই বাগানটা সে নিতে পারতো না। আর ওই চাচা মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে কথা ছড়ায় বেড়াইতো, সে গাঁজা খায়, গুলি খায়, চরিত্র খারাপ, এইসব। টার্গেট ছিল কোনোভাবে তার কাছ থেকে ওই বাগানটাকে দখল করা। তো রাইটার বলছে সেই বাগানের দখলও সে পাইছিল, কিন্তু সেটা জেলা আদালতের হুকুমে না, উপরের আদালতের হুকুমে। অর্থাৎ মৃত্যুঞ্জয় মারা গেছিল আর অটো সেই বাগান দখল করে নিয়েছিল। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অনেক ছেলে পেলে খাইতো। মৃত্যুঞ্জয়ের টাকার তো অভাব ছিল না, কিন্তু পড়াশোনা জানতো না, ওইরকম মাথাটা ভালো ছিল না। মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা গার্ডিয়ানরাও নিয়ে নিত খাতা কলম কেনার জন্য, কিন্তু কেউ মৃত্যুঞ্জয়ের ব্যাপারে ঋণ স্বীকার করতো না। অনেকদিন তাহার মিষ্টান্নে সদ্ব্যয় করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি, এ পর্যন্ত আসতে পারে। এ কথা কে বলছে? এই কথা নেড়া বলছে। মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি মানে কি? নেড়াও তার কাছ থেকে এনে মিষ্টি টিষ্টি খাইছে, মানে টাকা পয়সা নিছে, নেড়াও তারা ভাঙ্গাইয়া খাইছে। এখন হঠাৎ করে শুনছে যে এই ছেলেটা অসুস্থ, মৃত্যুঞ্জয়। প্রায় 1.5-2 মাস হয়ে গেছে সে শয্যাগত। মাঝখানে কয়দিন ছাড় জ্ঞানও ছিল না তার, কয়দিন জ্ঞান হারাই ফেলছিল অচৈতন্য অবস্থায়। এবং নাম শুনছে যে একটা মেয়ে, সাপুরের মেয়ে বিলাসী, মালোপাড়া সাপুরের মেয়ে বিলাসী। এই বিলাসী এবং তার বাবা চিকিৎসা করে, বিলাসী সেবা যত্ন করে জমের মুখ থেকে বলতে গেলে মৃত্যুর কাছাকাছি হয়ে যাওয়া এই ছেলেকে বাঁচাইয়া তুলছে। তো এই কথা শুনে তারা দেখতে গেছে। বাস্তবিক যমরাজ চেষ্টার কিছু ত্রুটি করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করে উঠিতে পারেন নাই। সে কেবল ওই মেয়েটির জোরে বলছে যে যমরাজ চেষ্টা ত্রুটি করে নাই, মানে ব্যাপারটা বুঝেছে এটা, যে মরার মতো হয়ে গেছিল, আজরাইল এসে চেষ্টা করছে, নিতে পারে নাই মেয়েটার কারণে। এটা একটা সাহিত্যিক ভাষা। তুমি যদি এখানে ফতোয়া খুঁজো তাহলে তো হবে না। ঠিক আছে। তাহার বয়স 18 কি 28, ঠাহর করিতে পারিলাম না। তাহার বয়স 18 কি 28, ঠাহর করিতে পারিলাম না। কাহার বয়স? বিলাসীর বয়স। বলছে বিলাসীকে দেখে তার বয়স বোঝা গেল না। 18 দিয়ে কম বুঝাইছে, 28 দিয়ে বেশি বুঝাইছে। তার বয়স কি কম নাকি বয়স বেশি, এটা চেহারা দেখে বোঝার খুব একটা জো নাই। বিলাসীর চেহারা দেখে এটা বলছে আর কি। কিন্তু তার দিকে তাকালে এটা বোঝা যায় অযত্ন, অবহেলায়, রাত জাগায়, না খাওয়ায়, অনিদ্রায়, অনিয়মে তার শরীরে তেমন কিছু নাই। শরীর ভেঙে গেছে, নষ্ট হয়েছে। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথা যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত বিছানা, এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে কে? মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে হচ্ছে তোমার নেড়া। নেড়া দেখতে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসতেছে। ফিরে আসার সময় যখন বিলাসী তার আগায় দিতে আসছে, আগায় দিতে আসা বলছে, কিছু দূর আইসা আগায় দেওয়ার সময় বলছে যে আহ রাস্তা বন্ধু কি তোমাকে রেখে দিয়ে আসবো? রাতের বেলা ঘন জঙ্গলের পথ, সাপে টাপে তোমার জন্য ক্ষতিকর হইতে পারে। তো প্রথমবার এই কথা শোনার পরে একটা মেয়ে যদি বলে হেল্প করবে কিনা, আমি একটা ছেলে মানুষ, রাতে ভয় পাবো, এই জন্য আমাকে মেয়েটা হেল্প করতে চাচ্ছে, এটা তো শুনলেই সুইসাইড করতে মনে চায়। সুতরাং কেউ কি মেয়েদের কাছে ওই জায়গায় হেল্প চাইবে? বলছে কোনো সমস্যা নাই, শুধু বাতিটা দাও বলে আসে পড়ছে। কিন্তু ওই যে পেছন দিয়ে বলছে ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, মানে সাপ যদি দেখে ফোঁস, তখন কি হবে? তখন তো ময়রা থেকে যাবা।
এই ভয়ে তখন ভিতরটা একটু তার মোচড় দিছে। 20-25 বিঘার বাগান, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই, একটু খেয়াল করো। মনোযোগ দিয়ে শুনবে এই জায়গাটা, হ্যাঁ। নেড়া বিবরণ দিচ্ছে যে যে অবস্থা ছিল মৃত্যুঞ্জয়, যে কোনো সময় সে মরে যেতে পারতো। অচেতন ছেলে, জ্ঞান নাই, দীর্ঘদিন 1.5 মাস ধরে বিছানায় পড়া, এবং সে যদি মারা যাইতো একটা সময় গিয়ে, তখন বিলাসী তাকে নিয়ে কি করত? বিলাসী তো ওই বাড়িতে রাতের বেলা তাকে নিয়ে একলা পড়েছিল। যদি মারা যেত তো বিলাসী কি করত? বিপদ হয়ে যেত না? যেখানে, খুব খেয়াল করো, যেখানে মৃত্যুঞ্জয় বলতেছে, নেড়া বলতেছে যে আমার এক আত্মীয়ের কথা আমি জানি, যে বেচারা অনেকদিন সংসার করার পরে মারা গেছে। রাতের বেলা নেড়া বলতেছে আমি সেখানে ছিলাম, রাতের বেলা মারা গেছে। তো নেড়া বললো যে ঠিক আছে, তাহলে মানুষকে খবর দেই, লোক খবর দেই, মানুষ নিয়ে এসে তো রান্না বান্নার আর কি বলে, সরি, তারে হচ্ছে এই সৎকারের ব্যবস্থা তো করা লাগবে, শ্মশানে নিয়ে যেতে হবে, বসে থাকলে তো চলবে না। বলে সে উঠতে গেছে। তখন ওই মৃত যে ব্যক্তি, তার বউ বলতেছে আপনি যায়েন না। আরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, আমি এখানে একা থাকতে পারবো না, আপনি যায়েন না। এখন বোঝার চেষ্টা করো ব্যাপারটা। নিজের স্বামী, স্বামী মারা গেছে, তার ডেড বডির পাশে বউ বসে থাকতে পারবে না। অথচ এর আগে, কিছুক্ষণ আগে বউ বড় বড় ডায়লগ দিছে যে স্বামীর সাথে সে সহমরণে যাবে। সরকারের লোক জানিবে কি করিয়া, স্বামীরা চিতায় তুলিবে, সেও যা চিতায় ওইটা মরে যাবে, এটা সহমরণ। কত বড় ভালোবাসা উচ্চায় পড়ে। আর এখন যখন নেড়া বলছে আমি লোক খবর দিব, মানুষ জড়ো করা লাগবে, কাজের দরকার আছে, তখন বলছে ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, আপনি আমারে ফেলায় যায় না। তো এতদিন সংসার করার পরেও যদি একটা স্ত্রী বউ, বউ যদি স্বামীর কাছে থাকতে না পারে, মরে গেছে বলে, মৃতদেহ, ডেড বডি, হাজবেন্ড থাকতে পারবে না, আর বিলাসী একা ওই রাতে মৃত্যুঞ্জয়কে নিয়ে পাড়ি দিছে, যদি মৃত্যুঞ্জয় মারা যেত তো বিলাসী করতোটা কি? বিলাসী কত বড় স্যাক্রিফাইস করছে। নালতের মৃত্যুর বেলা সমাজে তারা মুখ বাহির করিবার জো রহিল না, কাল কুষ্মাণ্ডের সাপুরের মেনিকা করিয়া ঘরে আনিয়াছে। মৃত্যুর মানে মিত্র আর কি, কায়স্থ বংশ। চাচা বলতেছে আমি যে এই গ্রামের মিত্রি, আমি যে হচ্ছে লিডার, আমি যে অভিজাত মানুষ, আমার তো আর সম্মান থাকলো না। আমার তো, আমি তো মুখ দেখাইতে পারবো না। মানুষ তো এখন আমার ছি ছি করবে, চুনকালি দিবে। কারণ আমার নিজের ভাইস্তা করছি কি, সাপুরের মেয়ে বিয়ে করে ঘরে আনছে। তখন ছেলেগুলো সকলের মুখে ওই এক কথা, হইল কি, কলি কি সত্যই উল্টাইতে বসিল। হিন্দু মতে 4টা কাল আছে, 4টা সময় আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগ সর্বপ্রাচীন যুগ, আর কলিযুগ হবে সর্বশেষ যুগ। এখন ওই শাস্ত্র মতে কলিযুগে সবকিছু উল্টা চলবে, অর্থাৎ ভালো কাজ আর হবে না। মুরব্বীরা সম্মান পাবে না ছোটদের কাছে, ছোটরা সম্মান করবে না বড়দের, বড়রা স্নেহ করবে না ছোটদের। সব উলট পালট হয়ে যাবে কলিযুগে। তখন বলছে কলি কি সত্য উল্টাইতে বসছিল, গ্রামের মানুষ বলা শুরু করলো যে কলিযুগে এসে পড়ছে কিনা। সেমনি যে মেয়েটি হেন সাপুরের মেয়ে হয়ে তাহা সহিতে পারিল না, চোখ তুলে বলিল বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। এখন বিলাসীকে, মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য সবাই গিয়ে তাদের উপরে হামলা করছে, পিড়ায় বের করে দিছে। ওই সময় যখন মৃত্যুঞ্জয়ের চাচা গিয়ে গালাগাল দিছিল বিলাসীকে, বলছে বিলাসী একটা সাপুরের মেয়ে, খুব সাধারণ ফ্যামিলির সাধারণ মেয়ে, তারপরেও সেটা সহ্য করতে পারে নাই। সে বলছে আমি তো তার বিবাহ করে স্ত্রী, আমাকে তুমি এমন গালাগাল দিচ্ছ কেন? কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করে থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে তো বড় দুর্নামনা করিতে বোধ করি, নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এটা একটা শ্লেষ ব্যঙ্গ করছে। অর্থাৎ বিলাসীকে যখন সবাই ধরছে, পিটাইছে, কেউ চুলের মুঠি ধরছে, কেউ হাত দুইটা ধরছে, কেউ চড় থাপড় দিছে, যে পারে নাই সেও চেষ্টা করছে। তো বলছে সংগ্রামের সময় আমরা চুপ থাকতে পারি না, অর্থাৎ একটা মেয়ের উপরে তারা যে হামলা করে পড়ছে, এটাকে এরা সংগ্রাম বলে আখ্যা দিছে। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় ঘরে শুয়েছিল, যখন চাচা লোকজন নিয়ে সে জায়গায় যায় হামলা করছে, এরাও সেই দলের মধ্যে ছিল। তো বাইরে দিয়ে শিকল লাগাই দিয়ে মৃত্যুঞ্জয়কে ঘরে আটকাইছে, বিলাসীকে গালাগাল দিয়ে তারা পিঠে এক বাড়ির বাইর করে দিছে। তো রান্নাঘরের পাশে, মানে ঘরের পাশে রান্নাঘরে বসে বিলাসী তখন রুটি বানাইতেছিল, রুটি সেকতেছিল আর কি।
কারণ সেই রুটিটা তো আর মৃত্যুঞ্জয় দিতে পারে নাই, ওই অবস্থায় বিলাসীর পিঠে গ্রাম ছাড়া করছে। তখন সে বলছে বাইরে শিয়ালে কুকুরে এসে রুটিগুলা খেয়ে ফেলাবে, সে রোগে অসুস্থ মানুষ সমস্ত রাত খেতে পাবে না। তাহলে কত বেশি প্যার, ইশক, মোহাব্বত, মোহাব্বত। তোরা এগুলা বুঝোস? তোরা কি বুঝোস? তোরা বুঝোস হচ্ছে প্রেম কি? প্রেম হচ্ছে বাদাম খাওয়া, তারপরে ডেটিং করতে যাওয়া, হুম, তারপরে হচ্ছে ব্রেকআপ করা, তারপরে ঝগড়া ফেসাদ করা, কিছু হইলে সন্দেহ করা, মারামারি করা, তারপরে তুই আমার আর ফোন দিবি না, তুই একটা অসভ্য, তুই জানোয়ার, তুই একটা তুই, তুই আমার আর ফোন দিবি না, বললা দুজনে ঝগড়া করে পুরা। তারপর আধা ঘন্টা পরে আবার আমার বেবিটা, জানটু, কিউটু, এসব কি? এটা কি? এটা কোন কালচার? যে নাই সে তো নাই, গেছে মানে গেছে, ব্রেকআপ মানে ব্রেকআপ, নাই মানে নাই। থুতু ফেলাই দিলে সেটা আবার তোলা যায় নাকি রে? তো সন্ধ্যাবেলা ব্রেকআপ বলে আধা ঘন্টা পরে রাত হওয়ার আগে আবার আমার বেবিটা, এই কি সব? আহ, কুত্তা কুত্তি সম্পর্কের মতো এই মতো ঝগড়া করলে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল। প্রেম বেড়ে এখানে দেখ, শিখ, ইয়ে কেহতে হ্যাঁ সংস্কার। এখান থেকে শিখো কেয়ার, কেয়ার, সারা জীবনের জন্য একজনের দায়িত্ব নেওয়া, তাকে ভালো রাখার জন্য সমস্ত কিছুতে চেষ্টা করা, তার জন্য সর্বোচ্চ কম্প্রোমাইজ করা, তার জন্য স্যাক্রিফাইস করা। কথা বুঝতে পারছি? ছেলেরা ভালো মতো শুনে রাখো, একটা মেয়েকে সারা জীবন সম্মানের সাথে বইতে পারা, এটা একটা ছেলের সাফল্য। মেয়েরা ভালো মতো শুনে রাখো, একটা ছেলেকে প্রপার সম্মানটা দিয়ে তার ফ্যামিলির সবার কাছে তাকে ভালো রাখা, তোমার কাছে তাকে ভালো রাখা, এটা তোমার জীবনের সাফল্য। এইসবে নাই, বাদাম খাওয়াতে আছে, ঝগড়া মারামারিতে আছে। হ্যাঁ, এসব বাদ দাও, এখান থেকে শিখ, এখান থেকে শিখ। আহ আমি তার গায়ে হাত দিতে পারি নাই, যারা বলছে সবাই তারে পিড়াইছে, চড় থাপড় দিছে, বাট আমি তাকে মারতে পারি নাই। লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়। আহ বিলাসীকে বিয়ে করে মৃত্যুঞ্জয় তার হাতে ভাত খাচ্ছে। এই ভাত খাওয়াটাকে বলা হয়েছে অন্ন পাপ গল্পে। অন্ন পাপ মানে হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী দেবী অন্নপূর্ণা যিনি, অর্থাৎ দুর্গা, তিনি মানুষকে অন্ন দেন। খুব ভালো মতো বুঝবা কথাটা, হ্যাঁ, কঠিন আছে। দেবী অন্নপূর্ণা বা দুর্গা মানুষকে অন্ন দেন বা খাবার দেন। এখন অন্নপূর্ণা যে অন্নটা দেন, সে অন্ন নিচু বর্ণের কারো হাত থেকে গ্রহণ করা যায় না, ঘোরতর অন্যায় সেটা। এখন মৃত্যুঞ্জয় যেহেতু কায়স্থের ছেলে, উঁচু বর্ণ, আর বিলাসী যেহেতু সাপুরের মেয়ে মালো, নিচু বর্ণ, মালো সম্প্রদায় একটা। তো এখন দুজন হিন্দু হওয়ার পরেও খুব খেয়াল করে দেখো, এখানে ভেজাল হয়ে গেছে, গ্রামের মানুষ মেনে নেয় নেই। তারা বলছে, বিশেষ করে চাচা নেতৃত্ব দিছে, যে তুমি উঁচু বর্ণের ছেলে নিচু বর্ণের মেয়ে বিয়ে করছো, এটা 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হচ্ছে তুমি তার হাতে ভাত খাইতেছো, এটা অন্য পাপ। যদি সেটা লুচি হইতো বুঝতাম, সন্দেশ হইলেও বুঝতাম, পাঠার মাংস হইলেও বুঝতাম, কিছুই তো না, তুমি খাইতেছো ভাত, এ তো বিশাল কথা, তো অন্য পাপ, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? তার জন্য তোমাকে ভুগতে হবে। তা নইলে পল্লী গায়ের লোক এত সংকীর্ণ চিত্ত নয়। পল্লী গায়ের লোক যে অনেক সংকীর্ণ, এটা বোঝানোর জন্য এই কথাটা বলছে। সেটা কাশি বটে। এখানে একটা বাজে লেভেলের অ্যাডাল্ট ইঙ্গিত আছে, হ্যাঁ, একটু ভালো মতো বোঝো, প্রয়োজনে হেডফোন লাগায় নাও, বুঝো বিষয়টা। প্রবন্ধ ইয়েতে তুমি টিকাতে গেলে ব্যাখ্যাটা পাবা। ওই জায়গায় একটা কথা আছে, নিচের লাইনটাতে দেখো। যাই হোক ছোট বাবু তাহা স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটি করিয়া খাসার গেলাস দিয়ে বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। বুঝো বিষয়টা, একটু বুঝো। এক বাড়িতে এক লোক মারা গেছে। মারা গেলে তার যে স্ত্রী, ওনার খুব একটা বয়স না, যৌবনবতী মহিলা। এখন বিধবাদের যেহেতু বিয়ে হবে না, ওই সিস্টেম সমাজে নাই, তখন মহিলা বলছে তাহলে তো আর আমার বিয়ে হবে না, সংসার করার সুযোগ নাই, আমি কাশী চলে যাব। হিন্দু মতে তাদের ধর্মীয় কিছু পবিত্র জায়গা আছে, তারা সেগুলোতে পবিত্র জায়গার তীর্থে ভ্রমণে যায়, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এগুলো।
ভারতের উত্তরপ্রদেশ, ওই জায়গাতে এগুলো, হ্যাঁ। তো মহিলা কাশিতে চলে গেছে। কদিন পরে ওই মহিলার যে দেবর, ওই যে ছোট বাবু যার কথা বলা হয়েছে, ভাবিকে যে কাশি থেকে ফিরে নিয়ে আসছে। নিয়ে আইসা বারোয়ারি পূজা, গ্রামে বারোয়ারি পূজা মানে হচ্ছে সব মানুষের অংশগ্রহণে যে পূজাটা হয়, গ্রামের সবার কল্যাণার্থে একটা পূজা, এমন পূজারে বারোয়ারি পূজা বলে। তো বারোয়ারি পূজা বাবদ তখন 200 টাকা সে দান করছে, বিশাল ব্যাপার। 5 গ্রামের থেকে ব্রাহ্মণ আনছে এবং তাদেরকে উত্তম ভাবে খাওয়াইছে, সবার হাতে একটা করে কাঁসার গ্লাস দিয়ে ব্রাহ্মণদের বিদায় করছে, মানে অনেক খরচ করছে। গ্রামের মানুষ ধন্য ধন্য করছে, মানুষ অনেক প্রশংসা করছে। কিন্তু সমস্যা হলো, এর পিছনে একটা স্বার্থ ছিল। এই যে খুব ভালো কাজ দেখাইছে না, এর পিছনে একটা হীন স্বার্থ ছিল। সেটা কি? ওই যে বৌদি কাশিতে চলে গেল, সেই বৌদি অনেক সম্পদের দাবিদার। অনেক সম্পদ পাইতে হইলে, সম্পদগুলোকে ভোগ করতে হইলে বৌদিকে লাগবে। বৌদিকে ছাড়া ভাইয়ের সম্পদ নিতে পারতেছে না, কোনো দিক থেকে বৌদি একটা ফ্যাক্টর আর কি। এই জন্য বৌদিকে কোনোভাবে গিয়ে কষ্ট করে হলো ফিরে নিয়ে আসছে কাশি থেকে। কিন্তু সমস্যা সেখানে না, সমস্যা হলো, বলছে অনেক চেষ্টার পর ছোটবাবু বৌদিকে যেখান থেকে, বৌঠানকে যেখান থেকে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশি বটে। কাশি বটে মানে সেটা আসলে কাশি ছিল না, সেটা ছিল একটা পতিতা পল্লী, সেটা ছিল একটা ব্রোদেল। অর্থাৎ ওই বৌঠান যেহেতু তার স্বামী মারা গেছে, তার যৌবন আছে, তার বিয়েও হবে না, তখন সে মনের দুঃখে বেশ্যা হয়ে গেছে। পতিতা হয়ে গিয়ে বেশ্যা হয়ে পতিতা পল্লীতে চলে গেছে। গেলে ওখান থেকে তার আবার ফিরিয়ে নিয়ে আসছে কে? ছোট বাবু আনছে কেন? কারণ ভাইয়ের সম্পত্তি হাত করার জন্য বৌদিকে লাগে। আর গ্রামের মানুষের বুঝাইছে আমি খুব ভালো লোক, ব্যাপক পূজা টুজার মধ্যে টাকা পয়সা দিছে। ব্রাহ্মণ যারা আছে তাদেরকে উত্তম ভাবে ফলাহার করাইছে, ফল দিয়ে আহার করাইছে, এটাকে ফলাহার বলে। কাঁসার গ্লাস দিয়ে গিফট করে তাদেরকে বিদায় করছে। তাহলে তো এটা দিয়ে বুঝাইছে যে গ্রামে আসলে কত লেভেলের পলিটিক্স আছে, গ্রামে মানুষের মধ্যে কত আজে বাজে চিন্তা আছে, গ্রামের মানুষকে অনেক সহজ সরল মনে করলো এযে সব শয়তানের দাড়ি। এটা বুঝাইছে তখন গ্রামের কালচার কেমন সেটা বোঝানোর জন্য এক্সাম্পল গুলো আনছে। বুঝছো এবার? এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারলে দেশটা উদ্ধার হইয়া যায়। বলছে শিক্ষা সব দিক থেকে পুরা হয়ে গেছে, আর ইংরেজের কষিয়া গালাগাল দিলে কি হয়ে যাবে? দেশ উদ্ধার হয়ে যাবে, মানে একদম আর কোনো সমস্যা থাকে না। বুঝছো? এমন করে এত সহজে পুরুষকে যারা টানিয়ে নামাইতে পারে, তারা পুরুষকে তুলতে পারে কিনা। অর্থাৎ নেড়া প্রসঙ্গক্রমে বলছে যে সাপুরের মেয়ে বিলাসীর জন্য কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিছে। আমি বহু ব্রাহ্মণের ছেলেকে দেখছি শূদ্রাণীর মেয়ে বিয়ে করে এখন শূকর চড়ায়। আমি বহু ব্রাহ্মণের ছেলেকে দেখছি মুসলমানের মেয়েকে বিয়ে করে রীতিমতো কসাই হয়ে গেছে, গরু জবাই দিয়ে কাইটা বিক্রি করে। মৃত্যুঞ্জয় তো যেটা করেছে স্বাভাবিক। এটা কেন হয়? বলছে ভালোবাসা। ভালোবাসা এমন এক শক্তি, লাভ ইজ পাওয়ার। ঠিক আছে? ভালোবাসা এমন এক শক্তি, এই শক্তি পৃথিবীতে অনেক বড় বড় কাজ ঘটায় ফেলতে পারে, যেগুলা এখানে উদাহরণ দিয়ে বুঝাইছে। বুঝছো? বলছে মেয়েরা পুরুষদেরকে টেনে যে নিচে নামাইতে পারে আমরা দেখি, তারা কি চাইলে উপরের দিকে তুলতে পারে না? সেটাও তো পারে। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। বিষয়টা হলো, গ্রাম থেকে যেদিন বের করে দেওয়া হলো মৃত্যুঞ্জয়কে, মানে বিলাসীকে, বিলাসী তো আর বের হয় না, মৃত্যুঞ্জয় সহ তারা বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে পরের দিন থেকে তারা ওই শ্বশুর বাড়িতে মৃত্যুঞ্জয় চলে গেছে। সেখানে গিয়ে যাত্রার বিসর্জন দিয়ে সে হয়ে গেছে সাপুরে, সাপ ধরে বিক্রি করে সহ্য করে। তখন বেশ কিছুদিন পরে বিলাসীর সাথে দেখা হয়েছে কার? নেড়ার। তখন বিলাসী নেড়াকে বলতেছে আমার জন্য না জানি তুমি কত মাইর খাইছিলা। আসলে আদৌ দেখি নেড়া বিলাসীর জন্য মাইর খাইছে? মানে বিলাসী যেহেতু নেড়ার পূর্ব পরিচিত, ঠিক না কথাটা? নেড়া যেহেতু মৃত্যুঞ্জয়ের বন্ধু, সো বিলাসীর আইডিয়া যে সবাই মারতে গেলেও নেড়া তাকে মারতে যায় না, নেড়া গেছিল সেভ করার জন্য। কিন্তু নেড়া আসলে মারতেই গেছিল, কিন্তু মারে নাই, এ হচ্ছে কথা। গ্রামের সব মানুষের সাথে তাল দিয়ে নেড়াকেও যাইতে হয়েছে, কিন্তু সবাই মারপিট করলেও নেড়া সেটা করে নাই আর কি। অথচ বিলাসী ভাবছে যে হচ্ছে এটা কোনো ব্যাপার না, সে আসলে মারতে যায় নাই, সে গেছিল সেভ করতে, কিন্তু আসলে সে মারতেই গেছিল, কিন্তু মারে নাই। তো বিলাসী তাকে খুব পজিটিভলি ভাবছে, ভাবছে আমার জন্য না জানি কত মাইর তুমি খাইছো। তো বিলাসী ভাবছে আমারে বাঁচাইতে আসছিল না, এরা হয়তো আমারে বাঁচাইতে গেছে, নিজেও মাইর খাইছে। আসলে সে মারতেই গেছিল কিন্তু মারে নাই, এটা হচ্ছে কথা।
সে তাহার নামদাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। এটা বলা হয়েছে মৃত্যুঞ্জয় সম্পর্কে, যেহেতু সে তার অনেক বড় শ্বশুরের শিষ্যত্ব গ্রহণ করছে, তার কাছে গিয়ে তার স্টুডেন্ট হয়েছে, ছাত্র হয়েছে, সুতরাং তার উস্তাদ যেহেতু অনেক বিশাল, তার ছাত্র হচ্ছে মৃত্যুঞ্জয়, সুতরাং সেও তো বিশাল হওয়ারই কথা। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়ে আসিয়াছে, এটা হচ্ছে নেরা সম্পর্কে সবাই ছড়াইছে, যে নেরা বিশাল এক লোক সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গেছে, গিয়ে সিদ্ধ হয়ে আসিয়াছে। কামাখ্যা হচ্ছে এর একটা জায়গার নাম। এই যে কামরূপ, তারপরে কামাখ্যা, এগুলো ভারতের আসামে তন্ত্রমন্ত্রের জন্য খুব প্রসিদ্ধ, আলোচিত। তন্ত্রমন্ত্র মানে বিভিন্ন লেভেলের অতি প্রাকৃত শক্তির সেখানে পূজা হয়। হিন্দুদের একটা অংশ, সব হিন্দু না, হিন্দুদের একটা অংশ কামরূপ কামাখ্যাতে প্রচুর পরিমাণে যায় আসে, এমনকি তারা সেটাকে তীর্থ বলে মনে করে। আবার সব হিন্দু কামরূপ কামাখ্যাতে যা হয় সবকিছুকে তারা সমর্থন করে না। আমি তোমার একটু বোঝানোর জন্য বলি, একই রকম সেটা বুঝো না। আমরা যেমন অনেক সময় দেখি না, অনেক কবিরাজ তন্ত্র মন্ত্র করে, কুহুরি কালাম করে, নানান কিছু করে, অদ্ভুত সব কাজ কারবার করে। হিন্দুদের ক্ষেত্রেও কামরূপ কামাখ্যার অনেকটা ওই রকম, ঠিক আছে? অদ্ভুত সব পূজা অর্চনা ওই জায়গায় হয়, যেটা অনেকটাই হিন্দুদের স্বাভাবিক ধর্মীয় নীতি সিস্টেম এর ভিতরে পড়ে না, কিছু কিছু জিনিস স্বাভাবিক ধর্মীয় সিস্টেমের বাইরে। তো তন্ত্র মন্ত্র হয় আর কি, সোজা কথা। তো অনেকে এনারাকে বলতে শুরু করলো, নেরা যখন তোমার নিজেও নেরা সন্ন্যাসী হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে, তখন নেরাকে নিয়ে অনেক আলোচনা করতে শুরু করলো। নেরা একটা বিশাল মানুষ, সন্ন্যাসী হয়ে কামাখ্যায় গেছিল, গিয়ে মন্ত্র সিদ্ধ হয়ে আসছে, সে বিশাল। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকায় না, এমন করে মানুষ ঠকায় না, মানে হচ্ছে পাগলারা এই যে শিকড় বাকড় বেচা আর কি, হ্যাঁ, শিকড় বাকড় বেচা। কেন শিকড় বাকড় বেচা? একটা খুব দারুণ জিনিস এই জায়গায় দেখানো হয়েছে, সেটা হচ্ছে এরকম। আমি নিজেও দেখছি ছোটবেলায়, সাপ দিয়ে যখন খেলা দেখায় মানুষ, তখন দেখবা সাপটা ফনা তুলতেছে এবং সাপের সামনে একটা শিকড় নিয়ে যাচ্ছে, শিকড়টা দেখাইলে সাপ ফনা নামায় দৌড় মারতেছে, মানে সাপ ভয় পায়। তখন সাপুরেরা মানুষকে ওই জায়গায় ক্লোজিং দেয়। তো দেখছেন, সাপ এটা দেখে দৌড় মেরে চলে গেছে, এটা আমি আপনার কাছে বিক্রি করবো, আপনি যদি নেন 30 টাকা দাম, আপনার কাছে থাকলে কোনোদিন সাপ আসবে না। এই কথা বলে মানুষের কাছে 30 টাকা 100 টাকায় বেচে দিচ্ছে। কিন্তু আসলে ওই শিকড়ের কোনো কারিশমা এখানে নাই। আসল কাজ যেটা, সেটা হলো ওই জায়গায় ব্যাখ্যা করছে যে যে সাপটা শিকড় দেখিয়া পলাইবে, তাহার আগে তাহার জন্য কিছু কাজ করিতে হইতো। অর্থাৎ যে সাপ দিয়ে এই খেলাটা দেখাবে, শিকড় দেখে ওই সাপ পালায় যাচ্ছে, ওই সাপকে আগে কি করা হইতো, একটা শিক বা লোহার কোনো কিছু গরম করে ওই সাপের মুখের মধ্যে ছ্যাঁকা দেওয়া হইতো। তার বিষ দাঁত তুলে ফেলা হইতো, এক নম্বর। দ্বিতীয়ত, তার মুখের মধ্যে ছ্যাঁকা দেওয়া হইতো কোনো গরম কোনো কিছু দিয়ে। বলছে এরপরে ওই সাপের কাছে আপনি ওই গরম রড নেন, আর শিকড় নেন, আর পাতা নেন, যাই নেন, সে ভয় পায় এবং দৌড়ে পালায়। তো ওইটা যে আগে করছে, গরম জিনিস দিয়ে সেকা দিছে, এই জন্য সাপ ভয় পাচ্ছে, অথচ বোঝাচ্ছে যে বিশাল কিছু। বুঝছো এবার কাহিনীটা? ওইটা আর কিছু না, মূল কাহিনী হলো পিছনে আর কি। ঠাকুর একটু সাবধানে ঘুরো। ও এমন করে মানুষ ঠকায় না, মানে ওই বিলাসী বলতো মৃত্যুঞ্জয়কে যে এটা দুঃখ করো না, আমরা সাপ ধরি, টুকটাক যা করি এমনিতেই চলে, এটা ভালো, কিন্তু মানুষ ঠকা ইনকাম করার দরকার নেই। মৃত্যুঞ্জয় শুনতো না। মৃত্যুঞ্জয় এটা করতো টুকটাক, যারাকেও বুঝাইতো। আর হচ্ছে তোমার বিলাসী বেশিরভাগ সময়ই সাপ ধরার অফার আসলে যাইতে চাইতো না, কারণ বিলাসী জানতো এগুলোতে রিস্ক আছে। সাপুরের মেয়ে তো, এগুলা সম্পর্কে তার ভালো আইডিয়া ছিল। কিন্তু সাপ ধরা একটা নেশা, এটা মৃত্যুঞ্জয়কে এক সময় নেশা পাইছে, নেড়াকেও এক সময় নেশা পাইছে। তারা হিরো হওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, নগদ কাঁচা টাকা তো একটা খারাপ জিনিস, এই লোভে পড়ে তারা এগুলা করে বেড়াইছে। এক জায়গায় গেছে সাপ ধরতে, তখন বলছে ঠাকুর একটু সাবধানে ঘোরো, সাপ একটা তো নয়, একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তোবা বেশি থাকিতে পারে। অর্থাৎ একটা বাড়িতে সাপ ধরতে গেলে ওইখানে মাটি খুঁড়তেছে, খুঁড়তেছে, তখন বিলাসী গিয়ে বলছে ঠাকুর একটু সাবধানে ঘুরো। কেন? তো বিলাসী বলছে সাপ এখানে একটা না, কমপক্ষে এক জোড়া সাপ আছে, মানে দুইটা, বেশিও থাকতে পারে। বলছে কেন? ওই যে দেখো বাসা করছিল,
অর্থাৎ সাপ বাসা বানাইছিল, এটা বিলেসির কাগজের টুকরা তুলে দেখাইছে যে সাপ বাসা করছিল। তখন মৃত্যুঞ্জয় বলতেছে যে কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী বলছে হ্যাঁ, সাপ কাগজ ইঁদুরে আনতে পারে, তবে এখানে সাপ একটার বেশি আছে, এটা আমি শিওর, আমি বলছি এটা। এবং তার কথাই ফলছে, তার কথাই বাস্তব হয়েছে। সেটা কেমনে হয়েছে? এটা খরিশ গোখরা, গোখরার অনেকগুলো তোমার প্রজাতি আছে। ব্ল্যাক ম্যাম্বা আমাদের এখানে হয় না, ব্ল্যাক ম্যাম্বা হয় আফ্রিকাতে, আমাদের এখানে খরিশ গোখরাটা হয়। তারপরে আরো আরো কি কি যেন হয়, আর একটা আছে তোমার কোবরার মধ্যে একটা আছে তোমার স্পিটিং কোবরা, সে কামড় দেয় না, বিষ ছুঁড়ে মারে। আমরা থুতু দেই না মানুষ, ওরকম থুতুর মতো করে বিষটা তোমার স্প্রের মতো করে সে থ্রো করে, এবং এটা যেখানে পড়ে ওই জায়গায় পড়ে পছন্দ ধরে, এবং খুব দ্রুতই মানুষ মারা যায়। মারাত্মক। ও মানে সাপের যে কত রকম আছে। যাই হোক, তো এখন খরিশ গোখরা একটা ধরছে, ধইরা ব্যাগের মধ্যে রাখছে ঝাঁপিতে, রাখার অল্প কয়েক মিনিট পরেই মৃত্যুঞ্জয় আরেকটা ধরতে গেলে ওই সাপটা তার হাতে কামড় দিছে। তো কামড় দিলে আহ নেড়া বলতেছে যে সাপ ধরতে গেলে সাপ পালাবে, ভয় পাবে, এটা ঠিক, কিন্তু সাপ ধরতে গেলে সে চক্র তুলিয়া ফনা তুলিয়া এসে কামড় মারে, এটা তো আগে দেখি নাই, কিন্তু এটা তো এবার দেখলাম। এবং ওই সাপ কামড়াইলে মৃত্যুঞ্জয় কিছুক্ষণ পরে মারা যায়। মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য দিকে দিকে লোক গেল, ওঝা আসলো, মৃত্যুঞ্জয়ের শ্বশুর আসলো, এসব সবাই মিলে বিষকে টার্গেট করে সেই লেভেলের গালাগাল দিল। এবং এমন গালাগাল দিল যে সে বলতেছিল নেড়া যে বিষের যদি কান থাকতো, সে যদি শুনতো, তাহলে তো এই এলাকা ছাইরা সে পালাই যেত। বিষের হয়তো কান নাই, এই জন্য সে শুনে না, এলাকা ছাইরাও যায় নাই। কারণ বিষকে গালাগাল দিলে হবে নাকি? আধুনিক চিকিৎসা কি, সাপের কামড়ের চিকিৎসা কি জানো তোমরা? একটু শিখাই দিই। আমাদের তো উদ্ভাসন মেশে প্রচুর ডাক্তার আছে, আমি তাদের কাছ থেকেও ভালো মতো এটা জেনে নিছি। সেটা কি? সেটা হচ্ছে সাপ যেখানে কামড়াবে তার একটু উপরে, ধরো কাউকে পায়ে হাঁটুর নিচে কামড় দিছে, যেখানে কামড় দিছে তার একটু উপরে কাপড় বা দড়ি দিয়া বাইধা দিতে হবে। খুব শক্ত করে বাঁধা যাবে না, হালকা করে বাঁধতে হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি আবার বলছি, সরকারি হাসপাতাল। এখন দুইটা কারণ, হাসপাতালে, সরকারি হাসপাতালে কেন নিব, আর টাইট করে বাঁধবো না কেন? যদি টাইট করে বাঁধো, ওইখানে রক্ত তার কোনো দিকে আসতে পারবে না। বিষটা ওই জায়গায় এমন ভাবে এফেক্ট করবে, ওই জায়গাটা কাটা ফেলতে হবে লম্বা সময় যদি থাকে। ধরো কাউকে হাতে কামড় দিল, আর এই জায়গায় তুমি ইচ্ছা মতো টাইট করে বাঁধলা যে বিষ যেন উপরে উঠতে না পারে। তুমি বাঁধছো, কিন্তু ওই জায়গায় এমন ভাবে আটকে যাবে, বিষ আটকানোর ফলে যেটা হবে ওখান থেকে আর বিষটা অন্য জায়গায় যেতে পারবে না, এফেক্টেড হয়ে ওই জায়গাটাকে কাটারও দরকার হইতে পারে। তো এই জন্য খুব টাইট করে বাঁধতে হয় না, হালকা করে বাঁধতে হবে। এরপরে দ্বিতীয় কথা, কেন গভর্নমেন্ট হসপিটাল? সাপে কামড় দিলে যে অ্যান্টিভেনমটা দিতে হয়, সাপের বিষের যে প্রতিষেধকটা আছে, অ্যান্টিভেনম, এটা সরকারি হাসপাতালেই থাকে, কোনো বেসরকারি হাসপাতালে এটা রাখা হয় না। এটা সরকারের পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হয়, এবং এটা থাকে সরকারি হাসপাতালে। আর অ্যান্টিভেনমটা পুশ করার পরে অনেক রকমের সাইড ইফেক্ট হতে পারে পেশেন্টের শরীরে। সেটাকে প্রপারলি টেকনিক্যালি হ্যান্ডেল করার জন্য যে অভিজ্ঞ ডাক্তার, সেটা তুমি সরকারি হাসপাতালেই পাবা। প্রাইভেট হাসপাতাল আজে বাজে ক্লিনিক হইলে যে পাওয়া যাবে এমন না। বুঝাইতে পারছি এবার? সো ওইটার জন্য কিছু সাপোর্টের দরকার আছে, সেই সাপোর্টের যে জিনিসগুলো গভর্নমেন্ট হসপিটালে আছে, সেই ডাক্তার গভর্নমেন্ট হসপিটালে আছে, যে ডক্টর যেটা পুশ করবেন তিনি সেখানে অবজার্ভ করবেন। আর অ্যান্টিভেনমটাও গভর্নমেন্ট হসপিটালেই পাওয়া যায়। এই জন্য কাউকে সাপে কামড়াইলে দ্রুত নিয়ে যেতে হবে। এবং এটা বিষধর সাপ কিনা এটা বোঝার উপায়ও আছে। বিষধর সাপ হলে পাশাপাশি গভীর দুইটা দাগ থাকবে কামড়ের, মানে দাঁতের দাগ বসাই দিছে এমন দাগ, পাশাপাশি দুইটা থাকবে। আর যদি বিষধর সাপ না হয়, তাহলে ধর অনেক সময় আমরা ওই যে মাটিতে ঘষা খাইলে আমরা আমাদের ভাষায় বলি ছুঁইলা গেছে গা, ছিলে যায়, অনেক সময় হয় না, এরকম একটু লাল হয়ে যেতে পারে, চুলকাবে। যেমন ঢোড়া সাপ আছে একটা, দেখবা মাছ খায়, পানিতে থাকে, ও কামড় দিলে চুলকায়, কিছুক্ষণ চুলকায়, এরপর আর কিছু হয় না, নির্বিষ, ওর বিষ নাই। তো বিষধর না হলে লাল হয়ে থাকবে এলাকাটা, অথবা এরকম আমরা যে খামচি দিই না, বেশ কয়েকটা খামচির দাগের মতো থাকবে, ছোট ছোট দাগের। আর বিষধর হইলে খামচি খুমচি না, জাস্ট দুটো দাগ থাকবে, খসাত করে বসাই দিবে, ওটার মধ্যে দিয়ে বিষটা বডিতে পুশ করে ফেলে।
ওই লক্ষণ যদি দেখো তাহলে বুঝবো বিষধর সাপে কামড়াইছে। তখন ওই আমি যেগুলো বলছি এগুলো করতে হবে। তো আমার কথা না, হলো ডাক্তারদের কথা। আমি যাই না, তোমার জানাইলাম, এই আর কিছু না। বুঝা গেছে? এরপরে হচ্ছে, তো ইচ্ছা মতো তখন সবাই মিলে চেষ্টা করছে মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য, কিন্তু পারে নাই। প্রশ্ন করছে, দেখো আর কি বলে, এরপরে কি লিখছে দেখো। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়ে দিল, তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। কারণ বিলাসী বুঝতে পারছে যে এই রকমের রোগীর বমি করাটা খারাপ লক্ষণ। কারণ সাপ যে কামড়াইছে, ওই বিষ চলে গেছে তার হার্ট পর্যন্ত, জায়গা মতো ধরে ফেলাইছে। এবং এটা লক্ষণ হচ্ছে মরে গেলে হয়তো বমি করে। বিলাসী বুঝতে পারে, একদম হয়ে গেছে। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকের লীলা সাঙ্গ করিল। এরপরে আরো আধা ঘন্টা ধস্তাধস্তি হয়েছে, এরপরে সে মারাই গেছে। মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছে, যে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। সো এই নাম মিথ্যা প্রমাণ করে দিয়ে সে তার মৃত্যুকে জয় করতে পারলো না, সে মারাই গেল। এরপরে গ্রামের মানুষ সবাই বলা শুরু করছে, না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না পেলে একটা ভোজ্য উৎসর্গ। মৃতের উদ্দেশ্যে যা যা অর্পণ করা হয়, পিণ্ডি, ভোজ্য, উৎসর্গ, এগুলো। তো উৎসর্গ পিণ্ডি কোনো কিছু পাইলো না। এখন কথা হচ্ছে, গ্রামের মানুষ এসব বলা বলি করতেছিল কেন? কারণ মৃত্যুঞ্জয়ের সৎকার তো আর তোমার তার বংশের লোকেরা করে নাই, মৃত্যুঞ্জয়ের শ্বশুরবাড়ির লোকেরাই করছে। এখন তারা বলতেছে, মৃত্যুঞ্জয় যেহেতু অন্নপাপ করছে, অন্নপাপ মানে হচ্ছে দেবী অন্নপূর্ণা যে অন্নটা দিছে, সেই অন্নটা সে গ্রহণ করছে কার থেকে? সে অন্ন সে গ্রহণ করছে নিচু বর্ণের মানুষের কাছ থেকে। এটার তো আর প্রায়শ্চিত্ত নাই। এটা একটা পাপ করছে, এই পাপের ফল হচ্ছে এটা। মৃত্যুঞ্জয় মারা যাওয়ার 7 দিন পরে বিলাসী সুইসাইড করে মারা গেছে। ঘরে বিষ ছিল, সেই বিষ খায় বিলাসী মরে গেছে। গ্রামের মানুষ এটা নিয়ে মজা করছে, তামাশা করছে। মজা করে বলছে যে তারা যে পাপ করছে, এই পাপের এটা হচ্ছে গিয়ে ফল, এটার তো আর কোনো পরিণতি নাই, এটাই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এ মরবে শিওর। বুঝতে পারছো কথা? তো এ দেশের লোকের তখন বলছে, ন্যাড়ার একটা বক্তব্য এখানে, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। এই জায়গাটা হচ্ছে ব্যাখ্যার জায়গা। এরা শেষে বলছে যে বিবাহ যে দেশে একটা কন্ট্রাক্টের মতো, বিবাহ যে দেশে কি একটা কন্ট্রাক্ট। দেখো, আমরা আমাদের সমাজে বিয়েকে কি হিসাবে দেখি? অনেকটা কন্ট্রাক্টের মতোই তো। মানে এক পক্ষের ছেলে এক পক্ষের মেয়ে, তাদেরকে একসাথে করে গ্রামের মানুষ খাওয়া দাওয়া করে তাদের মিলাই দেয়া, বলে তোমরা আজকে থেকে স্বামী স্ত্রী হইলে একসাথে সংসার করো, এর মানে তোমরা একের উপরে সেক্সুয়াল অধিকার করলে, প্রতিষ্ঠা করলে। এখন তোমরা বাচ্চা জন্ম দাও আর এগুলারে মানুষ করো। এখন তারা এই কাজই করে যায় সারা জীবন ধরে। তো এখানেই হেনার আপত্তি, হেনারা বলছিলেন এইভাবে, বিয়ে কেবল সন্তান জন্ম দেওয়া, মানুষের জৈবিক দৈহিক কামনা বাসনা মেটানোর মাধ্যমই নয়। একটা মানুষকে মন থেকে পাওয়া, তাকে উইন করা, তাকে জয় করা, তার মনের অলিগলির খবর নেওয়া, তার হৃদয়টাকে জয় করা, মনের মানুষ হওয়া, মনের মানুষ করা, এটা হচ্ছে মানুষের আত্মিক সম্পর্কের ব্যাপার। তো যে দেশের মানুষ মনের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয় না, যে দেশের মানুষ হৃদয়ের ইচ্ছার প্রতি সমর্থন দেখায় না, যে দেশের মানুষ ভালোবাসা নামক শব্দটার সাথে কোনো দিক থেকে পরিচিত না, তো তারা তো কোনোদিনও মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝবে না। এটাই স্বাভাবিক। মৃত্যুঞ্জয় কেন বিলাসীকে বিয়ে করলো? মৃত্যুঞ্জয় কেন তার জাত ধর্ম বিসর্জন দিল? মৃত্যুঞ্জয় কেন কায়স্থের ছেলে সাপুরে হয়ে গেল? এরা কেমনে বুঝবে এটা? সেই হিসাব কি তাদের মাথায় আছে? কেন মৃত্যুঞ্জয়ের মতো ছেলেরা কায়স্থ থেকে সাপুরে হয়? কেন ব্রাহ্মণের ছেলেরা কসাই হয়ে যায়? কেন ব্রাহ্মণের ছেলেরা শূদ্র হয়ে যায়? এটার পিছনে একমাত্র টান হচ্ছে লাভ। দিস ইজ পান পাতা। বলছে এইটা হচ্ছে গিয়ে আসল, এই পান পাতার কারণে কি হয়, পান পাতার কারণে এইসব ঘটনা ঘটে। তোরা বুঝছস নাকি আমি একাই বুঝলাম? আর তোরা এগুলো আমার থেকে ভালো বুঝিস। তোরা সব ডিজিটাল যুগের না, কিন্তু বুঝোস উল্টা পথে। ইয়ে কেহতে হে সংস্কার। তো অনেকে বলে, নেরা আবার এখানে যুক্তিও দিছে, নেরা বলছে যে এখন অনেকে বলবে যে হিন্দু ধর্ম, তুমি যে বলতাছো যে বিবাহ কন্ট্রাক্ট ডকুমেন্ট পাকা করে এসব না, হিন্দু ধর্ম প্রচুর সংস্কার মানে, অনেক সিস্টেম তারা ফলো করে।
যার জন্য দীর্ঘকাল ধরে তারা টিকে আছে, কারণ হিন্দু ধর্ম মানে তো সনাতন ধর্ম, তাই না? সনাতন মানে কি, অনেক পুরাতন। তো দীর্ঘকাল ধরে তারা টিকে আছে এই কারণে। কারণ এরা বলছে, আমি জবাবে বলিব না, টিকে থাকায় সার্থকতা নয়, ও থেকে হস্তে লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। মানে নেড়ার যুক্তি হচ্ছে যে টিকে থাকলে আপনি বিরাট হনু, ব্যাপারটা এমন না। পৃথিবীতে একসময় ম্যামথ ছিল, তারা তো লোপ পাইছে। ম্যামথ মানে অনেক বড় ধরনের হাতি, লোমশ হাতি, বিশাল সাইজের। এখন যে হাতি আছে তার ডাবলেরও বড়। তো সেই ম্যামথ কি এখন আছে নাকি? হয়তো মরে গেছে, প্রকৃতির সাথে সে কোপ করতে পারে নাই। তো তেলাপোকা এখনো ঠিকই আছে। তো তেলাপোকার মতো টিকলেই কি লাভ, তাই না? সুতরাং টিকে থাকলেই আপনি সাকসেস, নট লাইক দ্যাট। বোঝা গেছে কথা? এখানে গিয়ে আমরা দেখবো একটা সময় গল্প শেষ হয়ে যাবে। ন্যাড়ার এখানে জোরালো অবস্থান ব্যক্ত হয়েছে কার পক্ষে? বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের পক্ষে। তারা প্রেম করেছে, ট্রাজেডি, মারা গেছে আলটিমেটলি, বাট তাদের পক্ষে শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছে নেড়া। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা, অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল। এরপরে এগুলো নিয়ে ভাই আলোচনা করে ফেলছি অলরেডি অনেক জায়গায়। দেখো, খেজুর মিতি, তারপরে তোমার বইচি, রম্ভার কাদি, কানাচ, এডেন, পার্সিয়া, হুমায়ুন, শব্দার্থগুলো আমাদের বইতে আমরা আলোচনা করছি। নিজের মতো করে এগুলো দেখবা। দেখো, যে শব্দার্থগুলো একটু কঠিন, বা যে শব্দার্থগুলো তোমার হচ্ছে আহ ব্যাখ্যার দাবি রাখে, সেগুলো নিয়ে একটু দেখবা বেশি বেশি করে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকটা টিকা লেভেলের যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রতি একটু বেশি বেশি করে গুরুত্ব দিবা। ওকে। তারপরে তো এখান থেকে নিচের গুলা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে কামচাটকা বা কামস্কাটকা, সাইবেরিয়া, এডেন, পার্সিয়া, এগুলো। এই পুত্র ভলস্ক, অর্থাৎ পুত্র পাভলভস্ক, এটা একটা নাম, পুত্র পাভলভস্ক বা পেত্র পাভলভস্ক, এটা হচ্ছে তোমার রাশিয়ার একটা দ্বীপ কামস্কাটকা, ওটার রাজধানী হচ্ছে পেত্র পাভলভস্ক। এটা রাশিয়ার ম্যাপ যদি তুমি দেখো, তাহলে দেখবা রাশিয়ার ম্যাপে ডান দিকে গিয়ে নিচের দিকে নামায়া একটা উপদ্বীপ আছে। দ্বীপ না, ঠিক উপদ্বীপ। রাশিয়া তো এরকম লম্বা একটা দেশ, তো এইখানে দেখবো এরকম নামানো। এটাই হচ্ছে কামস্কাটকা। তারপরে হচ্ছে সাইবেরিয়া, রাশিয়ার এই বিশাল অঞ্চলটা, এটাই সাইবেরিয়া। এডেন, ইয়েমেনের বন্দর। ইয়েমেনের বন্দর। এডেনের রাজধানী, ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা, আর বন্দরের নাম হচ্ছে এডেন। বিখ্যাত একটা বন্দর, এটা সমুদ্র বন্দর। তারপরে হচ্ছে তোমার পার্সিয়া। পার্সিয়া তো ইরান। ইরান রাজধানীর নাম হচ্ছে তোমার তেহরান, এবং ইরানের বন্দর আব্বাস, আবাদান, এগুলো হচ্ছে তোমার ইরানের বন্দর। সাইবেরিয়া, কামস্কাটকা, খেজুর মিতি। আচ্ছা, বাকিগুলো বলছি, এগুলো তুমি বই থেকে পড়লেও হবে, কোনো অসুবিধা নাই। তুগলক্ষা, 40-এর কোঠা, থার্ড ক্লাস, প্রত্নতাত্ত্বিক। ইংলিশে এটাকে বলে আর্কিওলজিস্ট, আর আর্কিওলজি এটাকে বলে প্রত্নতত্ত্ব। এটা হচ্ছে প্রাচীন যেসব জিনিস আছে, শত হাজার বছরের পুরনো, সেগুলোকে নিয়ে গবেষণা করা, তার থেকে তথ্য উপাত্ত নিয়ে ইতিহাস পাঠোদ্ধার করার নাম হচ্ছে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। এরপরে ফোর্থ ক্লাস তো বলেছি, এগুলো মানে ক্লাস 7। সেকেন্ড ক্লাস বলেছি 9, গুলি। গুলি হচ্ছে তোমার এক ধরনের নেশা বস্তু, কিছুটা জর্দা টাইপ। ওই যে এগুলো এমনি এমনি করে দেখবা ইন্ডিয়াতে খুব চলে, এত জাতিগত মাতাল। তো এমনি এমনি করে তারপর দেখবো যে মুখের ভিতরে রেখে দেয়। উপরের আদালতের হুকুম মানে হচ্ছে মারা গেছে সে। এমনি সুনাম, সুনাম তো দুর্নাম। মালো হিন্দুদের একটা শ্রেণীর নাম, নমশূদ্রেরই আরেকটা নাম। বিলাসীদের শ্রেণী এটা। সৎবই করিয়াছে মানে তার থেকে খাইছি, সৎবই করা মানে তার থেকে নিয়ে খাওয়া। কঙ্কালসার মানে শুকায় যাওয়া, কঙ্কালের মতো। যমরাজ জানো। তিলার্ধ খুব সামান্য। এরপরে সত্যযুগনিকা আর দরকার নাই বাকিগুলো। বিলাত ম্লেচ্ছ দেশ। বিলাতকে এখানে হিংসা করে ম্লেচ্ছ দেশ বলা হয়েছে, বলছে তারা মেয়েদের উপরে হাত তুলে না, বাট আমরা হিন্দু এটা মানি না, আমরা যার বল নাই তারা পিটাইতে পারি, মানে নিজেদের সমালোচনা করছে।
এরপরে বাদ বাকিগুলোর আর ব্যাখ্যার দরকার দেখছি না। এন্ট্রান্স, ধুচুনি, এন্ট্রান্স মানে এসএসসি। ধুচুনি, ধুচুনি হচ্ছে ওই যে আম, জালির মতো একটা আসবাব আছে না, চালনের মতো ওটা। এরপরে আর কিছু নাই, দেখছি না ব্যাখ্যা দিতে হবে এমন। ম্যাজিস্ট্রেট, ভোজ্যোচ্ছকে বহুদেবী ভূদেব বা ভৌতিকায় হস্তি। তারপরে আসো আমরা একটু প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন এখান থেকে বিগত সময়ে আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে চলে কথা বলি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন, চতুরঙ্গ, ভারতী সাধনা। এখানে একটু দেখো, আমরা বিলাসী পত্রিকার কি বলে গল্পের প্রকাশ এই যে এখান থেকে দেখে আসছি ভারতী পত্রিকায় 1325, সুতরাং আমরা নিয়ে নিলাম ভারতী 1325, ভারতী পত্রিকা। তারপরে বিলাসী গল্পে 19 শতকের সমাজ সংস্কারের কথা বলেছেন যিনি, যে সংস্কারকের কথা বলা হচ্ছে তিনি কে? তিনি ভূদেব মুখোপাধ্যায়। তারপর রাস্তা পর্যন্ত তোমার রেখে আসবো কি, বিলাসী গল্পের কথাটি কার? কথাটি বিলাসীর, বলেছিল কাকে? নেড়াকে। তারপর নেড়ার এগোতে এটা খুব লাগছিল। নেড়া কোন বঙ্গের? অনেক পল্লীতে তো অনেক দিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে। দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে সে ঘুরেছে। মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কে? খরিশ গোখরো। এরপরে হচ্ছে তোমার বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায়? এটা আমরা একটু আগে দেখে আসছি, বৈশাখ 1325। চার ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়, এক ক্রোশে কত মাইল? এক ক্রোশ সমান হচ্ছে 2 মাইল, আর 2 মাইল সমান তোমার 3.75 কিলোমিটার। তাহলে 4 কোষ ইন্টু 3.75, 3 4 কত 12, আর হচ্ছে তোমার প্রায় 15 ধরো না, 14 প্লাস কিমি, এরকম। ঠিক আছে, এটা 3.7 নাও হইতে পারে, কম বেশি হতে পারে, আমি তোমার বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে তোমার 1 মাইল সমান 1.6 or 1.7 কিলো। ঠিক আছে, মানে 4 ক্রোশ মানে তুমি ধরে রাখো এটা 13-14 কিলোমিটারের কম না। আচ্ছা, তারপরে আসো, ভোজ্য উৎসর্গ শব্দদ্বয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে? বিলাসী। 40-এর কোঠা অর্থ কি? 40 থেকে 49 বছর পর্যন্ত, এটা হচ্ছে 40-এর কোঠা। ঠিক আছে। অন্নপাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? অন্নপাপ করেছিল মৃত্যুঞ্জয়। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, কে কাকে বলেছে? বলেছে বিলাসী মৃত্যুঞ্জয়কে। ও সরি, বিলাসী বলেছে নেড়াকে। এটা কারণ নেড়া যখন তার বাসায় গেছিল সেখান থেকে ফেরার পথেই না এই কথাগুলো বিলাসী বলছে নেড়াকে। তারপর নেড়ার খুব ইগোতে লাগছে যে মেয়ে মানুষ আমার এই কথা কয়। মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে? বলা হয়েছে বিলাসী গল্পের, এটা মন্ত্রের লাইন। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ পুতির মালা। এখানে কার মাথার কথা বলা হয়েছে? বলা হয়েছে মৃত্যুঞ্জয় এই ড্রেস নিয়ে নিছিল। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত গল্প মন্দির। বিলাসী গল্পে উল্লেখকৃত পার্সিয়া বর্তমানে ইরান, এটার নামই পার্সিয়া ছিল তখন, পারস্য বা পার্সিয়া। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? পথের দাবি, এটা রাজনৈতিক উপন্যাস। 1926 এটা নিষিদ্ধ হয়েছিল। ইংরেজ সরকার এটাকে কি করে ফেলেছিল? নিষিদ্ধ করে ফেলেছিল। কেন? কারণ এখানে ব্রিটিশ বিরোধী মেসেজ আছে, এই জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পান? কলকাতা ইউনিভার্সিটি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাইছেন ডিলিট। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা পাইছেন 1923 সালে। তারপরে কিন্তু তাহার হৃদয় জয় করে দখল করার আনন্দটা তুচ্ছ নয়, কার প্রসঙ্গে বলা হয়েছে? বলা হয়েছে বিলাসীর প্রসঙ্গে। এরপরে মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমানে কোন শ্রেণী? বর্তমানে অষ্টম, 3rd ক্লাস। এরপরে হচ্ছে এরপরে এরপরে হচ্ছে মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমানে কোন শ্রেণী? হ্যাঁ, ক্লাস 8। তারপরে হচ্ছে তাহারই পরে মনে। আমরা একটু চলো প্রেমের কবিতা নিয়ে কথাবার্তা বলি, কি অবস্থা এখানে আছে একটু দেখি। তাহারই পরে মনে, সুফিয়া কামাল। তাহলে এগুলো নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। নিজের মতো করে এগুলো একটু দেখে ফেলাবা, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন থেকে একটা ভালো আইডিয়া পাবা। তাহার এই পরে মনে থেকে বলতে গেলে প্রশ্নের বন্যা,
বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন আসতেছে। ঢাবি খতে 19-20 সেশন, 17-18 সেশন থেকে শুরু করে নিচের দিকে ঢাবি গতে 21-22, চবি গতে 21-22, মানে প্রচুর কোশ্চেন এখান থেকে আসছে। তো চলো আমরা সুফিয়া কামাল সম্পর্কে একটু জেনে নিই। আমার এলাকার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বলা আছে না যে ওনার পৈতৃক নিবাস যেটা, সেটা হচ্ছে বলা হচ্ছে যে কুমিল্লা। ওই এলাকাটা এখন পড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়াতে। যখন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আলাদা হইলো, তখন ওই জায়গাটা এখন কোন কোন জায়গার অন্তর্গত? এটা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত। তো হচ্ছে ওই যে বললাম কুমিল্লা নয়টা, এটা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় পড়ছে। আমি দিয়ে রাখলাম, যদি অ্যাডমিশন তো প্রশ্ন করতেও পারে যে বর্তমানে কোথায়। 1984 সালে তো কুমিল্লা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা তৈরি হয়েছে, তো ওই এলাকাটা এখন ব্রাহ্মণবাড়িয়ার অধীন আর কি। ওই এলাকাটা ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে। জন্মস্থান বরিশাল জেলা শায়েস্তাবাদ। আর এরপরে পিতা মাতা পরিচিতি উপাধি, মুখস্থ করবা। রোকেয়ার সাথে সাক্ষাৎ হয়েছিল। প্রথম গল্পের নাম সৈনিক বধূ। বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি। এরপরে বেগম পত্রিকার প্রথম সম্পাদক। ভ্রমণ কাহিনী সোভিয়েতের দিনগুলো, 1968 সাল। তারপরে আসো কাব্যগ্রন্থ, সাঝার মায়া থেকে শুরু করে মোর জাদুদের সমাধি পরে পর্যন্ত যেগুলো আছে, মায়া কাজল, মন জীবন, প্রশস্তি প্রার্থনা, দত্ত পৃথিবীর দেওয়ান, অভিযাত্রিক, মৃত্তিকার ঘ্রাণ মুখস্থ করে ফেলা, বা গল্প গ্রন্থ কেয়ার কাটা, স্মৃতিকথামূলক রচনা, 71-এর ডায়েরি। এখানে একটা জিনিস তোমাদেরকে পাশাপাশি বলতে হবে আমার, নইলে তুমি মনে রাখতে পারবে না। একটু দেখো, জাহানারা ইমাম, ওনাকে বলা হয় শহীদ জননী। ওনার বই আছে একটা, সেটার নাম হচ্ছে 71-এর দিনগুলি। আচ্ছা, এরপরে দেখো সুফিয়া কামাল, ওনাকে বলা হয় জননী সাহসিকা। ওনার যে বই, সেটার নাম হচ্ছে 71-এর ডায়েরি। এখন মুখস্থ করা, মনে রাখার দায়িত্ব তোমার, আমি বলে দিলাম। দুই জায়গাতে একটু দেখো, 71, জননী, এই শব্দগুলো কমন। 71, 71, শহীদ জননী, জননী সাহসিকা। তো ভেজালের জায়গা আছে, ভেজালের সুযোগও আছে, এগুলো মাথায় রাখবা। ওকে, তারপরে আসো কাব্যগ্রন্থ গেছিল, ভ্রমণ গল্পগ্রন্থ কেয়ার কাটা, স্মৃতিকথামূলক রচনা 71-এর ডায়েরি, দেন আত্মজীবনী, একালে আমাদের কাল। আত্মজীবনী মানে অটোবায়োগ্রাফি, নিজের জীবনে নিজে লিখলে তার আত্মজীবনী বলে। শিশুতোষ, ইতল বিতল এবং নল কিশোরের দরবারে পুরস্কার, বাংলা সাহিত্যে যা পাওয়া যায় কম বেশি তার সবই পাইছেন। এরপরে আসো আমরা একটু কবিতাটা তোমাদের দেখাই দিই। যেগুলো কবিতা, এগুলো ভাইয়া তোমাদের এরকম ধরে ধরে দেখাই দিব, কোনো প্যারা নাই, একটু মনোযোগ দিয়ে শোনো। এটা একটা রোমান্টিক কবিতা। রোমান্টিক কবিতা মানে হচ্ছে মানুষের মনের অনুভূতি যদি কোথাও প্রকট হয়ে দেখা দেয়, তখন তাকে রোমান্স বলে। তোমরা তো রোমান্স বললে খালি প্রেম বোঝো, আরে গাধা, বিরহটাও রোমান্স। প্রকৃতির প্রতি উদাসীনতা, এটাও রোমান্স। প্রিয়জনকে মিস করতেছি, এটাও রোমান্স। প্রিয়জনের সাথে প্রেম করতেছি, এটাও রোমান্স। যদি মানুষের মনের অনুভূতির গভীরতার সাথে কোনো কিছু সম্পর্ক হয়, তখন সেটাকে রোমান্স বলা হয়। তাহলে রোমান্টিকতার সংজ্ঞা আশা করছি বুঝাইতে পারতেছি। তো রোমান্টিক কবিতা কেন? কারণ কবির মনের গভীর অনুভূতির কথা এখানে আছে, এবং তার ব্যক্তি জীবনের ছায়াপাত আছে এই জায়গায়। কিরকম? কবির যখন মাত্র 18 বছর বয়স, তখন তার বিয়ে হয়। হাজব্যান্ডের নাম সৈয়দ নেহাল হোসেন। 4 বছর যেতে না যেতেই যখন কবির 22 বছর বয়স, তখন সৈয়দ নেহাল হোসেন মারা যান। তো একটা মেয়ে 18 বছর বয়সে বিয়ে করছে, 22 বছর বয়সে, 4 বছর পরে স্বামী মারা গেছে, এটা তার জন্য অনেক কষ্টের। এখন সেই স্বামী যদি হয় আবার দুর্দিনের সাথী, খুব সাপোর্টিভ, বন্ধুর মতো, সেটা আরো বেশি কষ্টের।
সৈয়দ নেহাল হোসেন ওরকমই ছিলেন, বাট তিনি মারা যখন গেছেন তখন সুফিয়া কামাল মানসিক ভাবে খুব ভেঙে পড়ছেন। তারপরে তিনি আবার বিয়ে করছেন। পরের যিনি হাজবেন্ড, ওনার নাম কামাল উদ্দিন। সুফিয়া কামাল, এই সুফিয়া কামালের যে কামাল, এটা দ্বিতীয় স্বামীর নাম থেকে আসছে, কামাল উদ্দিন থেকে আসছে কামাল। তো দ্বিতীয় স্বামীও ভালো, উনিও খুব সাপোর্টিভ। এবং একটা সময় গিয়ে তাদের জীবনের দুঃখ দুর্দশা গিয়ে ভালো দিন আসলো। তো প্রথম স্বামী যতদিন জীবিত ছিলেন, ফাইনান্সিয়ালি তারা খুব একটা সলভেন্ট ছিলেন না, এবং সামাজিকভাবে খুব বেশি যশ প্রতিপত্তি অর্থবিত্ত খ্যাতি এগুলো ছিল না। তারা চেষ্টায় ছিলেন আর কি অর্জন করার। কবি হিসাবেও সুফে কামালের ততদিন পর্যন্ত ওই বেশি প্রতিষ্ঠা তখনও অতটা লাভ হয়নি। তারা সংগ্রাম করতেছেন দুজন হাতে হাত রেখে, ওই সময় স্বামী মারা গেছে, উনি কষ্ট পাইছেন। দ্বিতীয় স্বামীও ভালো মানুষ, তার এখানেও তিনি ভালো ছিলেন, এবং ওখানে গিয়ে তিনি প্রতিষ্ঠা পান। কিন্তু ভেজালটা হলো দ্বিতীয় স্বামীর কাছে তিনি ভালো আছেন, তার জীবনের সুখ, অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা এগুলো আসছে, কিন্তু প্রথম স্বামীর ঘরে তিনি যতদিন ছিলেন, ওই সময়ের যে স্মৃতি, এটা তাকে তাড়া করে। প্রথম স্বামীর স্মৃতি তাকে আচ্ছন্ন করে। প্রথম স্বামীকে নিয়ে তিনি ভাবেন, প্রথম স্বামীকে তিনি মিস করেন। তো প্রথম স্বামীর সাথে কাটানো সময়টা তার জীবনের দুঃখ দুর্দিনের সময়, এটাকে তিনি বলছেন শীতকাল। আর দ্বিতীয় স্বামীর সাথে যে সময়টা, এটাকে তিনি বলছেন বসন্তকাল। শীত তো কষ্টের, বসন্ত তো পূর্ণতার। তো বসন্তকালে আইসেও শীতকাল তাকে মানসিক ভাবে আচ্ছন্ন করে রাখে। বসন্তের সুখ, ঔদার্য, সৌন্দর্য, বসন্তের ঋতু পরিবর্তনের যে একটা আবহ, এটা তাকে আকর্ষণ করে না। এ হচ্ছে গিয়ে বিষয়। এখন তোরা বলবি, ভাইয়া এটা তো সে বিট্রে করছে, সে তো ভাইয়া ঠকাইছে। প্রথম স্বামীকে সে কি বলে, দ্বিতীয় স্বামীকে সে তো ঠকাইছে, ঘর করতেছে তার কাছে, আর প্রথম হাজবেন্ডকে সে মিস করে। ভাই এটা তো খুব খারাপ, এক্স কে তো মনে করা যাবে না, বর্তমানে থাকতে হবে। ঠকাইছে বলবি না? আমি জানি বলবি, আমি জানি তোরা বলবি। উত্তর হলো, দ্বিতীয় স্বামীকে তিনি ঠকাননি। কেন? অনেকগুলো লজিক আছে। এক, প্রথম হাজবেন্ডের সাথে তার কি ছাড়াছাড়ি হয়েছিল নাকি? ডিভোর্স হয়েছিল? ঝগড়া করে মারামারি করে ডিভোর্স হয়ে যায় এমন কিছু ছিল? হুম। যদি প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়, দুজনের মতের মিল হইল না, একে অপরকে নিয়ে থাকতে পারে নাই, অপছন্দ হয়েছে, ঘৃণার কারণে ডিভোর্স হয়ে গেছে, এরপরেও যদি তাকে আমি মিস করি, এটা অন্যায়। কিন্তু প্রথম হাজবেন্ড ভালো মানুষ ছিলেন, সাপোর্টিভ ছিলেন, তিনি মারা গেছেন। তো এখন তাকে আমার মনে পড়তেছে, উনি কত ভালো মানুষ ছিলেন, উনি কত দারুণ ছিলেন, সেটার জন্য তাকে আমি মিস করি। এটা দোষের নয়, কারণ মারা যাওয়া পর্যন্ত তিনি স্বামীই ছিলেন। ঠিক না কথাটা? যদি এমন হইতো যে তার সাথে ব্রেকআপ হইছে, সে এক্স কে তিনি এখন আবার মনে করতেছেন, এটা অন্যায়। বাট সেটা তো না। একজন মানুষ সাপোর্টিভ ছিলেন, ভালো ছিলেন, এবং তিনি হাজবেন্ড ছিলেন। তো তিনি যেহেতু মারা গেছেন, দুনিয়াতেই নাই তিনি, তো তাকে যদি মনে পড়েই থাকে, সেটা দোষের নয়, অন্যায় নয়। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জিনিসগুলাকে খুব স্বাভাবিকভাবে নিবা, এগুলা নিয়ে ভেজাল লাগানোর কিছু নাই। আসো আমরা পরের অংশে যাই, কবিতায় চলে যাব। কবিতাটা গদ্য ছন্দে লেখা, অক্ষরবৃত্ত ছন্দের একটা রূপ, এবং এর মধ্যে নাটকীয়তা আছে। মানে নাটকীয়তা আছে মানে সংলাপ ধর্মী আর কি, শুরুর কথা পিছনে, পেছনের কথা শুরুতে, এমন হলে তারা নাটকীয় বলে। এখানে আমরা পুরো কবিতাটা দেখব, কবির সাথে কবির ভক্তের আলাপচারিতার মাধ্যমে ফুটে উঠছে। চলো দেখি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। কবির ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, আপনি নীরব কেন? পৃথিবীতে তো ফাগুন আসছে, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবু বন্দনায়। বরিয়া শব্দের অর্থ বরণ করে। বরিয়া, আমি আচ্ছা পেজটাকে আমি কালিটা একটু চিকন করে নিই। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবু বন্দনায়, তুমি কি বসন্তকে বরণ করবে না, কংগ্রাচুলেট করবে না? অর্থাৎ কবির ভক্তের কথা হচ্ছে যে বসন্তকাল আসলে আমরা সবসময় কি করি? বসন্তকে নিয়ে মাতামাতি করি, বসন্তকে নিয়ে আমরা সেলিব্রেট করি, উদযাপন করি,
তো বসন্ত যেহেতু আসছে, তুমি কি সেই বসন্তকে একটু হলেও বরণ করবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এবার কবি স্নিগ্ধ আঁখি তুলে বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। প্রশ্ন হচ্ছে, তোমাদের অ্যাডমিশনে কোশ্চেন আছে এক ইউনিভার্সিটিতে, যে বাতাবি লেবুর কথা কোন কবিতায় আছে? বাতাবি লেবুর কথা আছে হচ্ছে তোমার তাহারই পরে মনে কবিতায়। কবি উত্তর দিচ্ছে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বসন্তের বাতাস তো দক্ষিণে বাতাস, দক্ষিণ দিক থেকে আসে, এজন্য বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে বসন্ত চলে আসছে। বাতাবি লেবুর ফুল কি ফুটছে, মানে জাম্বুরার ফুল বসন্তের লক্ষণ। আমের মুকুল কি ফুটছে, এবং বাতাবি লেবুর ফুলের গন্ধে, আমের মুকুলের ফুলের গন্ধে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই সমীর শব্দের অর্থ বাতাস। বাতাবি লেবু আর আমের মুকুলের গন্ধে কি দক্ষিণা বাতাস অধীর আকুল হয়েছে। এরপরে কবির ভক্ত উত্তর দেয়, কি কয়, এখনো দেখনি তুমি। কবির ভক্ত বলে, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, তুমি এখনো দেখো নাই, তুমি এত উন্মনা কেন আজ? উন্মনা মানে উদাসীন, তুমি আজ এত উদাসীন কেন, বলো। কোথা তব নব পুষ্প সাজ, তোমার নতুন ফুলের সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, পাথার মানে হচ্ছে সাগর, অলখ মানে হচ্ছে লক্ষ্য সীমার বাইরে, মানে অনেক দূরে, আমি যারা দেখতে পাই না, আমার দৃষ্টি সীমানার, আমার লক্ষ্যের বাইরে যেটা। অলখের পাথার বাহিয়া মানে অনেক দূরের সমুদ্রকে অতিক্রম করে তরি তার এসেছে কি, তরি মানে নৌকা, বসন্তের তরি কি এসেছে। ডেকেছে বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখেনি সন্ধান। বসন্ত কি আমাকে ডেকেছে, আমি তো শুনি নাই, আমি তো সন্ধানই রাখি নাই, আমি জানি না আমাকে ডাকছে কিনা, আই ডোন্ট নো। কহিলাম ওগো কবি রচিয়া লোহ না যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। এবার বলছে, তুমি গান রচনা করো না, তোমার কণ্ঠে আমি বসন্তের বন্দনা শুনবো, এটা তোমার কাছে আমার মিনতি, প্রার্থনা। কহিল সে মৃদু মধুর স্বরে। এবার কবি কিছুটা মৃদু স্বরে আস্তে আস্তে বলে, নাই হলো, না হোক এবারে আমারে গাহিতে গান, এবার না হয় আমি গান নাই গাইলাম। বসন্তের আনিতে বরিয়া রহেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। আমি না হয় এবার গান নাই গাইলাম, বসন্তরে বরণ করা তো আটকে থাকেনি, এসেছে তা ফাগুনে সরিয়া, সরিয়া মানে স্মরণ করে। অর্থাৎ যখনই ফাগুন মাস আসছে, ফাগুনকে স্মরণ করে বসন্তকালও চলে আসছে, বসন্তকে বরণ করা তো আটকে নাই। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, তুমি কি এই জন্য অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, যদিও আসছে তারপরে তুমি বসন্তকে বৃথা করে দিয়েছো। কহিল সে পরম হেলায়, বেশ অবহেলার সুরে, খুব সিম্পলি বলল, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কিরে তোর রাজন, মাধবী কোড়ের বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবির ভক্ত যখন বলছেন তুমি বসন্তকে বৃথা করে দিয়েছো, আবার কবি উত্তর দেয়, না বসন্ত তো বৃথা নয়, বসন্ত সাকসেস হওয়ার সবকিছুই তো ঘটেছে। ফুল কি ফোটেনি শাখে, মানে ফুটেছে তো। কিছু প্রশ্ন থাকে না, প্রশ্নের ভিতরে উত্তর, নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন। যেমন আমি যদি তোমার জিজ্ঞাসা করি, আমি কি তোমার থেকে বয়সে বড় নই, প্রশ্ন করছি, কিন্তু প্রশ্নের ভিতরে উত্তর আছে যে আমি তোমার থেকে বয়সে বড়। বোঝা গেছে? ঢাকা কি কুমিল্লা থেকে বড় শহর নয়, এর মানে ঢাকা কুমিল্লা থেকে বড় শহর। কথা বুঝতেছো? তো কবি প্রশ্ন করছে, ফুল কি ফোটেনি শাখে, গাছের শাখায় কি ফুল ফোটে নাই, মানে ফুটেছে তো। পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন, পুষ্পযোগ আরতি পুষ্পারতি, ফুলের আরতি কি ঋতুরাজ লাভ করেনি, মানে করেছে তো। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মানে আছে, করে নাই অর্ঘ্য বিরোচন, মালা কি গাঁথা হয়নি, হয়েছে তো। অর্থাৎ বসন্তের সমস্ত আয়োজন কমপ্লিট, সমস্ত আয়োজনের দ্বারাই বসন্তকে সেলিব্রেট করা হয়েছে, সাকসেসফুল ইভেন্ট। সুতরাং আমি কবিতা লিখলাম বা না লিখলাম ডাজন্ট ম্যাটার, তাতে বসন্তের আগমন, বসন্তের সেলিব্রেশন, বসন্তের যে আয়োজন উৎসব, এটার কোনো কমতি নাই। ওকে। এরপরে কবির ভক্ত আবার অ্যান্সার দেয়, কি কয় দেখো, হোক, বুঝলাম সবই ঠিক আছে, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তারপরে বসন্তের প্রতি তুমি বিমুখ কেন, বসন্তকে অপছন্দ কেন করো? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কবি কবি দাও তুমি ব্যথা। একটু খেয়াল করো, কবির ভক্ত বলতেছে, হোক বুঝলাম,
তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, তুমি বসন্তের প্রতি বিমুখ কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন, কবি দাও তুমি ব্যথা, তুমি উপেক্ষা করে, ইগনোর করে, অবহেলা করে ঋতুরাজ বসন্তকে ব্যথা দাও কেন? এবার কবি উত্তর দিচ্ছে, কহিল সে কাছে সরে আসি, কিছুটা কাছে সরে আইসা সে বোঝাচ্ছে, কহিলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই কোহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এই কুয়াশার চাদর গায়ে দিয়ে, উত্তরী শব্দের অর্থ হচ্ছে গিয়ে চাদর। মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত, রূপক অর্থে প্রথম স্বামী। বলছে কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী শীত ফুলবিহীন দিগন্তের পথে চলে গেছে, রিক্ত হস্তে মানে শূন্য হাতে, শূন্য হাতে চলে গেছে। আমার তাকেই মনে পড়ে, আমি তাকে কোনো মতে ভুলতে পারি না। অর্থাৎ আমার প্রথম স্বামী গরিব ছিলেন, কিন্তু তাকে আমি ভালোবাসি। আমার প্রথম স্বামীর অর্থবিত্ত যশ খ্যাতি এসব ছিল না, কিন্তু তিনি সাপোর্টিভ ছিলেন, আমি তাকে ভালোবাসি। কুয়াশা চাদর গায়ে দিয়ে, কুয়াশার চাদরের তলে লুকিয়ে যে মাঘের সন্ন্যাসে শীত চলে গেছে, সেই আমার হৃদয় জুড়ে এখনো আছে। বসন্তের আমেজ আমি ফিল করি না, অর্থাৎ আমার চারদিকে বসন্তের আমেজ, কিন্তু হৃদয় জুড়ে শীতের তীব্র শূন্যতা। ওকে, তো এই ছিল কবিতা। এখন চলো কবিতার অন্যান্য অংশগুলো নিয়ে একটু দেখি। তাহার এই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, এটা মাথায় রাখবা। কবির প্রথম স্বামী মারা যাওয়ার 3 বছর পরের কথা এটা। এরপরে শব্দার্থ, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অলক পাথার পুষ্পারতী মাধবী কোহেলি, বলেছি সব। দক্ষিণ দুয়ার গেছে খুলি মানে বসন্ত এসেছে কি, অলক মানে লক্ষ্যের বাইরে, অনেক দূরে অর্থে। পাথার মানে সাগর, সাগর অনেক সমার্থক শব্দ আছে না, এগুলো। সাগর, সায়র, পাথার, সিন্ধু, দরিয়া, অথই, বারিধি, বারিনিধি, পয়দি, অম্বুদি, জলধি, জলনিধি, বারীন্দ্র, অর্ণব, তাই না? এগুলো সব সাগরের সমার্থক শব্দ। তো এই ছিল কথা। পুষ্পারতে এটা একটা সন্ধি সাধিত শব্দ, সন্ধি দিয়ে হয়েছে আর কি, সাধিত না। তুমি সন্ধি করতে পারবে এখানে, পুষ্প যোগ আরতি, মানে ফুল দিয়ে আরতি দেওয়া, ফুল দিয়ে পূজা দেওয়া। মাধবী একটা ফুলের নাম। কোহেলি মানে বলেছি, কুয়াশা লিখে দিয়েছি একটু আগেও। উত্তরী মানে হচ্ছে চাদর। তারপরে আসো ধরা বরিয়া, হ্যাঁ, অনেক কিছু আছে এর বাইরে, আমরা ব্যাখ্যা দিয়ে রাখছি, আমাদের বইতে তো এগুলো সব ডিটেল আছে। সমীর, বাতাস, বায়ু, এগুলো পরীক্ষা সমার্থক শব্দ থেকে বা এগুলোর বিপরীত শব্দ থেকে দিয়ে দিতে পারে প্রশ্ন। এবং আসছে, তোমাদের দেখাইলেই এখন বুঝবো, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা করলে এই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি না। কোহলি উত্তরে তোলে ড্যাশ সন্ন্যাসী, উদ্ধৃতির শূন্যস্থানে কি বলবে? মাঘের, পৌষের, শীতের, ফাগুনের। আমরা মাত্রই পড়েছি কোহলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী, তাই না? তো কোহেলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতে 19-20, চিটাগং বিশ্ববিদ্যালয়ের গতে 21-22 একই কোশ্চেন রিপিট হয়েছে। কোহলে সে স্নিগ্ধ আঁখি তুলি, বাকরিতে স্নিগ্ধ আঁখি বলতে ক্ষীণ দৃষ্টি, অশ্রুসিক্ত নয়ন, কোমল চোখ, উৎসুক চাহনি। এখান থেকে ভালো উত্তর হচ্ছে কোমল চোখ, তাই না? স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে কোমল চোখ, কোমল চোখ তুলে উনি বলেছেন এই কথাটা। ওকে, তারপরে পাঠ্য বইতে উৎসুক চাহনিও নেওয়া যেতে পারে, ক্ষীণদৃষ্টিত না, অশ্রুসিক্ত নয়ন না, কান্নাকাটিও না, উৎসুক চাহনিও হয়, কোমলও হয়। যেহেতু অনুধাবনের কোশ্চেন, এটা ভেজাল। আচ্ছা, উৎসুকটা মানে বেশি পারফেক্ট, আমরা উৎসুক নিলাম। এরপরে পাঠ্য কোন কবিতায় বাতাবি লেবুর কথা আছে? তাহারই পড়ে মনে, ঢাকা বিশ্ববিদ্যালয় খ 12-13 সেশন। ফুলকে ফোটেনি শাখে, পুষ্পারতে লভিনী কি, ঋতুর রাজন। শূন্যস্থানে বসবে ঋতুর রাজন। অলখের পাথার বাহিয়া তরি, তার এসেছে কি, কার তরি? বসন্তের তরি।
কোহেলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসীকে শীত, কবি নিজে কবির প্রিয়জন ঝরা পাতা। এখন উত্তর তোমাদের শব্দার্থে বইতে বলা আছে পরিষ্কার, মাঘের সন্ন্যাসী মানে শীত। যেহেতু শব্দার্থে আসছেই কথাটা, আমরা শীত নিলাম। তো মেটাফোরে প্রিয়জন, তো মেটাফোর দিয়ে তো নেওয়া যাচ্ছে না, যেহেতু বলে দিছে শব্দার্থে উল্লেখ করা আছে, এই জন্য ওটাই নিতে হবে টেক্সট বই থেকে আর কি। হ্যাঁ, যে স্ত্রীতে কতে আসছে 22-23-এ। কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? কুহু ও কেকা, এটা এটা সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ, কুহু, কেকা, অব্র, আবির, বিদায় আরতি, এগুলো। তারপরে তাহার এই পরে মানে কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? কেন্দ্র করে মানে বসন্তকে কেন্দ্র করে রচিত। বসন্ত আসছে, কেন বরণ করা হচ্ছে না, এটা নিয়ে যত কথাবার্তা আছে এখানে। গঠন রীতির দিক থেকে তাহার এই পরে মানে কি ধরনের রচনা? সংলাপ নির্ভর। ওই যে বললাম না, দেখো শুরুটাও ইনভার্টেড কমা দিয়ে, শেষটাও ইনভার্টেড কমা দিয়ে, একটু খেয়াল করে দেখো কেন সংলাপ নির্ভর নিতে হবে। এটা সংলাপ নির্ভর ছাড়া নিতে পারবা না। এই যে দেখো, হে কবি, ইনভার্টেড কমা, পুরাটাই একটা কনভারসেশন। এবং শেষ হয়ে গেছে যেখানে দেখো, ভুলিতে পারি না কোনো মতে, এখানেও দেখো আবার একটা ইনভার্টেড কমা, মানে পুরা বিষয়টা হচ্ছে তোমার আলাপ আলোচনা, তাই। ওকে, সংলাপ নির্ভর। এরপরে হচ্ছে উত্তরী শব্দের অর্থ চাদর। তারপরে কোহেলি উত্তরে বলতে কি বোঝায়? কোহেলি উত্তরী বলতে বোঝায় কুয়াশার চাদর, উত্তর দিক থেকে আসা কুয়াশা, কুহক বা মায়ারূপ কুয়াশা, হিমশীতল উত্তরের হাওয়া, কুয়াশার চাদর। তাহার এই পরে মানে কবিতাটি কত সালে প্রকাশিত? 1935 মাসিক মোহাম্মদী পত্রিকায়। কহিল সে সুদূর চাহিয়া, এর পরের অংশটি। বসন্তের আনিতে বরি অলখের পাথার বাহিয়া এসেছে ফাগুনের সেরা বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাহে। শাখে কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখেনি সন্ধান। পুষ্পশূন্য দিগন্তের পথে, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে শীতকাল। তো এখানে গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, ডেফিনেটলি শীতকাল, এটা শীত সম্বন্ধে বলা হয়েছে। তাহার এই পরে মানে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? অভিমান, ব্যর্থতা, শূন্যতা, উদাসীনতা। বসন্ত বিমুখতা বললে উদাসীনতা, কারণ বসন্ত আসছে, কবি সেটাকে ফিল করতে পারছেন না। বসন্তের আগমন তাকে আন্দোলিত করে না, তার অনুভূতিকে ধরে টান দেয়নি, সো এটা উদাসীনতা। কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? ছায়া হরিণ। কেয়ার রচনা আবার কি? এটা আছে, কেয়ার রচনা না মনে হয়, কেয়া দিয়ে, কেয়ার কাটা, মায়া কাজল সাজের মায়া, কেয়ার কাটা, কেয়ার কাটা হবে এটা। আর ছায়া হরিণ এটা আহসান হাবিবের লেখা। আহসান হাবিব, ছায়া হরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্র যাব রাত্রি শেষ, এগুলো সব আহসান হাবিবের কবিতার বই। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি মানে কুয়াশা। এই কুয়াশাতে তো এখানে চন্দ্রবিন্দু নেই, আমি বারবার দিছি কেন? দেখো তো, লাগলে দিয়ে দিও, না লাগলে বাদ দিয়ে দিও। তাহার এই পরে মানে কবিতায় কহিল সে পরম হেলায়, এরপর রক্তিটি কি? অলখের পাথার বাহিয়া দক্ষিণ দুয়ার গেছে হুলি, নাই হলো না হোক এবার আমার বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। দক্ষিণ দুয়ার গেছে খুলি, এ দুয়ার কি দিয়ে, এ দুয়ার দিয়ে কি আসবে? শীতের হাওয়া, বসন্তের বাতাস, শরতের শিশির, হেমন্তের ঘ্রাণ, অবশ্যই বসন্তের বাতাস, কারণ দক্ষিণ দিক থেকে বসন্তের বাতাস আসে। কোন কবিতায় বাতাবি লেবুর উল্লেখ আছে? এই প্রশ্ন দুইবার আসছে। এটা উল্লেখ আছে হচ্ছে তাহারই পরে মনে কবিতায় বাতাবি লেবুর উল্লেখ আছে। তো বাতাবি লেবুর উল্লেখ দিয়ে আমরা শেষ করে ফেললাম লেকচার। পরের লেকচারে আবার কথা হবে, আবার আলোচনা করব অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।